লাইভে চলে আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আবারও লাইভে চলে আসছি, সবাই একটু জয়েন করে ফেলো। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, একটু সময় দাও আমারে, আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। ওকে, আমার একটু সময় দাও, আমি ক্লাসটা শেয়ার দিয়ে দিই। তোমরা দ্রুত জয়েন করে ফেলো, যারা আসতেছো একটু দ্রুত জয়েন করে ফেলো। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি ক্লাসটা। সবাই সবাই ক্লাসে চলে আসো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি চলে আসছে, মোটামুটি কয়েকজন চলে আসছে। আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দিব। তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো। যারা জয়েন করতেছো তারা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আর তোমাদের টাইম লাইন থেকে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, যাতে তোমার যে বাকি ফ্রেন্ডগুলো আছে সবাই যাতে ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমরা খুব দ্রুত শুরু করবো, আমরা খুব দ্রুতই শুরু করে ফেলবো। ঠিক আছে, স্নেহা গোলদার আসছে, দেবাশিস ভাই আছে, অথয় মারিয়া আছে, সরস্বতী আছে। আচ্ছা, সুমাইয়া আহমেদ কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ক্লাসটা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তোমাদের টাইমলাইন থেকে একটু শেয়ার করো, যাতে সবাই আসলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা তড়িৎ রসায়ন পড়বো, বুঝছো? একটু বড় চ্যাপ্টার, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, কিন্তু 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সবাই মোটামুটি একটু জয়েন করতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, তড়িৎ রসায়ন, আমরা তড়িৎ রসায়ন শুরু করব। ঠিক আছে, ওকে ওকে, সবাই আসছে মোটামুটি, চলো আমরা শুরু করি তড়িৎ রসায়ন। ঠিক আছে, আচ্ছা, আমি একটু বড় করে দিই। আচ্ছা, দেখো তো বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করো তো যে বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো। রাজিন আমার ফ্রেন্ড, ও চলে আসছে। অর্পিতা রয় নমস্কার। সজীব মল্লিক আছে, নন্দী আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ঠিক আছে, তোরাও ক্লাস করতে এলে। ওয়ালাইকুম আসসালাম। মানে এরা সবাই আমার ফ্রেন্ড, বুঝছো? এরা নন্দী বুয়েটে আছে, সজীব মল্লিক সলিমুল্লাহ মেডিকেল আছে, নেহাল মুগ্ধা মেডিকেল আছে, সবাই বিভিন্ন জায়গায় আছে, এরাও ক্লাস দেখতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, মামুনস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই আসছে মোটামুটি, চলো আমরা শুরু করি। বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো সবাই, যে ভাইয়া বোর্ডের লেখা দেখা যাচ্ছে কি, আর একটু জুম করতে হবে নাকি? ঠিক আছে, একটু কমেন্ট করে দাও, তারপরে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই মোটামুটি চলে আসছে। বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা বা আরো কমেন্ট আরো জুম করতে হবে না, একটু কমেন্ট করে দাও সবাই। আমরা একটু কমেন্ট পাইলে আমরা শুরু করে দিব। নমস্কার, একটু জুম করেন। ওকে, ঠিক আছে, আর একটু জুম করি। ওকে, এবার আশা করি দেখা যাওয়ার কথা। হ্যাঁ, আল্লাহ, তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাবে, এবার দেখা যাবে। ঠিক আছে, অল ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, দেখো তাইলে আমাদের তড়িৎ রসায়ন, এখন একটা ক্লাস আমাদের চ্যাপ্টারটা শেষ করতে হবে। আমি এইচএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লাস নিব। ঠিক আছে, তো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সবচেয়ে বেশি যে কোশ্চেন আসছে যে জায়গাগুলো থেকে, ওই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করে দিব তোমাদের। আচ্ছা, চলো তাইলে প্রথমে আমরা শুরু করি। প্রথমে
আচ্ছা লাল কালার সিলেক্ট করে দিলাম, চলো শুরু করি। প্রথমে দেখো কিছু সহজ কথাবার্তা বলছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ওকে। ঠিক আছে, দেখো প্রথমে সহজ কথাবার্তা বলছে যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি ভাই? দুইটা ভাগে। কয়টা ভাগে? দুইটা ভাগে। কি কি? তড়িৎ অপরিবাহী আর তড়িৎ পরিবাহী। এগুলো খুবই সহজ কথাবার্তা। আমরা জানি অপরিবাহী কি, যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। কি কি আছে? কাঁচ, কাঠ, হীরক, কার্বন, প্লাস্টিক, সিরামিক, রাবার, চিনি, এগুলো সব। এই যে গ্লুকোজ, সুক্রোজ, ক্লোরোফর্ম, অ্যালকোহল, হ্যাঁ, এগুলো সবই কিন্তু তড়িৎ অপরিবাহী, আমরা সবাই জানি। খুব সহজ কথা। তড়িৎ পরিবাহী কারা? সকল ধাতু, যত ধাতু আছে সবাই কিন্তু তড়িৎ পরিবাহী। গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী। অ্যাসিড ও ক্ষারের দ্রবণ এবং সকল লবণের দ্রবণ, এগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী। এগুলো আমরা সবাই জানি, খুব সহজ কথা। এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী, কিন্তু হীরক তড়িৎ অপরিবাহী। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো তো গ্রাফাইটের সংকরায়ন কি? সবাই একটু কমেন্ট করো তো গ্রাফাইটের সংকরায়ন কি আর হীরকের সংকরায়ন কি? একটু কমেন্ট করো সবাই, আমি একটু দেখি। আচ্ছা, আমরা জানি কিন্তু গ্রাফাইটের সংকরায়ন হচ্ছে sp2 আর হীরক হচ্ছে কি sp3। কার্বনের কয়টা হাত? 4টা হাত। হীরকের ক্ষেত্রে এই যে 3 আর 1 4, 4টা হাতে কিন্তু তোমার কি আছে ক্লোজ, মানে 4টা হাতই ব্যবহার হয়ে গেছে, এই জন্য এখানে ফ্রি ইলেকট্রন এরা ট্রান্সফার করতে পারে না। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে sp2 যখন, তাহলে 2 আর 1 কত? 3, তাহলে একটা হাত ফাঁকা আছে, ও ফ্রি ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। এই জন্য শুধুমাত্র গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবাহী, কিন্তু হীরক কিন্তু তড়িৎ অপরিবাহী। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা সিকিউতেও আসে, এমসিকিউতেও আসবে, খেয়াল রাখতে হবে। তাহলে গ্রাফাইটের সংকরায়ন জিজ্ঞাসা করলে বলবো ভাই sp2 আর হীরকের সংকরায়ন কি sp3। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে গ্রাফাইটের সংকরায়ন কি আর হীরকের সংকরায়ন কি? সবাই একটু কমেন্ট করে দাও গ্রাফাইটের সংকরায়ন কি, হীরকের সংকরায়ন কি। দেখো তড়িৎ পরিবাহী, পরিবাহীকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দুইটা আছে, সবল, দুর্বল। সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আরেকটা আছে তড়িৎ অবিশ্লেষ্য, আমরা সামনে পড়বো। আর ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে কি আছে? পরিবাহী। কোনগুলা? ওই যে আমরা একটু আগে পড়লাম, সকল ধাতু পরিবাহী। তারপর গ্রাফাইট হচ্ছে পরিবাহী। অর্ধ পরিবাহী কারা? লিখে রাখতে পারো, গ্রুপ 14 যত মৌল আছে, গ্রুপ 14 মৌল কারা? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে সবাই অর্ধ পরিবাহী। মানে গ্রুপ 14 যত মৌল আছে সবাই কি? অর্ধ পরিবাহী। আর সুপার পরিবাহী কারা? যারা অনেক বেশি তড়িৎ পরিবহন করতে পারে, তারা হচ্ছে সুপার পরিবাহী। ঠিক আছে, এগুলো খুবই সহজ কথাবার্তা। শুরুতে আমি বেশি ডিটেলসে না যাই, আমরা এখানে চলে আসি। দেখো ডিএমসি টপিক 4, এখানে বলছে তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? বলছে জলীয় দ্রবণের যারা 70 থেকে 100% আয়নিত হয়, তারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, আচ্ছা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা 1 থেকে 10% আয়নিত হয়, তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখানে দেখার বিষয় হচ্ছে এইটা দেখো 70 থেকে 100 না, এটা যেহেতু 70 থেকে 100 সবাই মনে করে কি জানো, এটা 1 থেকে 30, কারণ যেহেতু 70 তাহলে 30 বাকি আছে, এই 30 মনে হয় দুর্বল, কিন্তু না, এটা খেয়াল করবা 1 থেকে 10%, 1 থেকে 10% হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এটা কিন্তু সবাই ভুল করে, একটু খেয়াল করে দেখাবে 1 থেকে 10। আর অবিশ্লেষ্য কারা? যারা আয়নিত হয় না। আচ্ছা, এখন সবল তড়িৎ বিশ্লেষ্য কারা আছে? দেখো প্রথমে লেখা আছে যারা তীব্র অ্যাসিড, যারা তীব্র ক্ষার এবং লবণের দ্রবণ, তারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আবার বলি ভাইয়া, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, লবণের দ্রবণ হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, লবণের দ্রবণ হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। দেখো তো, সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রবণ, HCl কি? তীব্র অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। তাহলে যত লবণ আছে, তীব্র অ্যাসিড আছে, তীব্র ক্ষার আছে, সবাই বলবো সবল তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। যেমন ইথানোয়িক অ্যাসিড, মানে কি? এটা জৈব অ্যাসিড, আমরা সবাই জানি জৈব অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিড হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, আচ্ছা কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, আমরা জানি। এই যে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, এটা কি? দুর্বল অ্যাসিড। তাহলে এইগুলা সবই বলবা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। পরীক্ষায় আসবে কোনটা জানো? এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, আর হচ্ছে এইখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। মনে রাখবা, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এটা পরীক্ষায় আসবে। হাই, এই যে মানে কি? হাই, হাই মানে কি? বেশি। তাহলে এরা বেশি তড়িৎ বিশ্লেষ্য, মানে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর হাইড্রোজেন ফ্লোরাইড তাহলে কি বলবা? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এইটুকু সবার পারতে হবে, আশা করি পারবা যে সবল কারা, দুর্বল কারা, আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো সালফিউরিক অ্যাসিড বললে এটা কিন্তু সবল, আর সালফিউরাস বললে বলবা দুর্বল। খুবই সহজ। আচ্ছা, এবার আসো অবিশ্লেষ্য কারা। অনেক কিছু আছে, আমরা এটা সহজে নিমোনিক্স দিয়ে মনে রাখতে পারি। নিমোনিক্সটা হচ্ছে রাইসার, লিখে রাখতে পারো বইয়ে বা খাতায়। রাইসার, কাকার,
পাকা আলু। কি বললাম নিউমোনিক্সটা ভাইয়া? রাইস আর কাকার পাকা আলু, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। রাইস আর কাকার পাকা আলু। রাইসা মানে রাতে হচ্ছে রাবার, রাতে কি রাবার। রস্বইতে হচ্ছে ইউরিয়া, রস্বইতে কি ইউরিয়া। সার মানে যে কোনো সার। সার কি লেখা আছে? নাই, তাহলে একটু লিখে রাখো, যে কোনো সার হচ্ছে অবিশ্লেষ্য। কাকার মানে কাতে হচ্ছে কাচ, কাতে কি কাচ। আবার কাতে হচ্ছে কাঠ, মানে কাচ আর কাঠ, কাচ কাঠ, কাচ কাঠ। আর কাকার মানে একসাথে হচ্ছে CCl4। কাকার মানে কি CCl4। আর পাকা মানে হচ্ছে আচ্ছা পাকা আলু। আলু মানে বলবা অ্যালকোহল। আলু মানে কি বলবা? অ্যালকোহল। আচ্ছা পাতে হচ্ছে পানি, বিশুদ্ধ পানি কিন্তু অবিশ্লেষ্য, ঠিক আছে? পানি, পানি হচ্ছে এই যে বিশুদ্ধ পানি, এই যে বিশুদ্ধ পানি, পাতে হচ্ছে বিশুদ্ধ পানি। আর কত বলবো? ক্লোরোফর্ম। কতে কি? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। আলু মানে অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, হতে পারে ইথানল, হতে পারে মিথানল, সবই বলবা কি তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে আবার বলি তড়িৎ অবিশ্লেষ্য কি? রাইসার কাকার পাকা আলু, রাবার, ইউরিয়া সার, কাচ কাঠ, CCl4, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, তারপরে কি ক্লোরোফর্ম। আর আলু মানে অ্যালকোহল। এরা সবাই কি বলো? এরা সবাই হচ্ছে অফলাইন ক্লাস নেন নাই কেন? আচ্ছা এই যে অনলাইনে নিব, তাই অনলাইন অফলাইনে সেম ক্লাস নিলে তো কেউ ক্লাস করে না আসলে, ঠিক আছে? এই জন্য অনলাইনে নিলাম। আচ্ছা ঠিক আছে, রাইসার কাকার পাকা আলু, এটা হচ্ছে আমাদের তাইলে অবিশ্লেষ্য। তাইলে কোনটা সবল, দুর্বল আর অবিশ্লেষ্য এটা পারতে হবে, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা কোশ্চেন করি, তোমরা একটু অ্যান্সার দিয়ে দাও তো। বলো তো সালফিউরিক অ্যাসিড এটা কি সবল, দুর্বল নাকি অবিশ্লেষ্য? একটু কমেন্ট করো সবাই। সালফিউরিক অ্যাসিড কি সবল, দুর্বল নাকি অবিশ্লেষ্য? একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা আমরা চলে আসি পরিবাহিতা টপিকে। পরিবাহিতা জিনিসটা কি? আমরা জানি রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। 1/r, রোধের বিপরীত রাশিকে কি বলে? পরিবাহিতা বলে। তাহলে পরিবাহিতার একক কি হবে যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে? পার ওহম। কেন? আমরা জানি রোধের একক কি? ওহম না? তাহলে রোধের বিপরীত রাশি মানে কি? এই যে পার ওহম, ঠিক আছে? জাস্ট উল্টা আর কি, পার ওহম। তাহলে সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে পার ওহম। এই পার ওহমকে আমরা এসআই পদ্ধতিতে বলি সিমেন্স। এসআই পদ্ধতিতে কি বলি? সিমেন্স। তাহলে সবাই একটু কমেন্ট করো তো পরিবাহিতার একক কি? সবাই একটু কমেন্ট করে দাও, পরিবাহিতার একক কি হবে? একটু কমেন্ট করে দাও। সবল, ওর পিতা রয় কমেন্ট করতেছে সবল। জুই মল্লিক সবল। নাজনীন শান্তা সবল, ঠিক আছে? স্বপ্নলোকের আচরণে কমেন্ট করতেছে। ঐশী দেবনাথ কমেন্ট করছে সবল। নূরে জান্নাত তরবা কমেন্ট করছে সবল, ঠিক আছে? ওর পিতা বাছার কমেন্ট করছে সবল, ঠিক আছে? স্বপ্নলোকের আচরণে কমেন্ট করছে সবল, ঠিক আছে? ওকে। সুম্মা শিমিন কমেন্ট করছে সবল। ডে জিমার, ঠিক আছে সবল। সরস্বতী কমেন্ট করছে সবল, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক কি? আচ্ছা এরপরে কমেন্ট করবা ইউরিয়া। ইউরিয়া কি সবল, দুর্বল নাকি অবিশ্লেষ্য? একটু কমেন্ট করো তো ইউরিয়া কি সবল, দুর্বল নাকি অবিশ্লেষ্য? তারপরে কমেন্ট করতে হচ্ছে পরিবাহিতার একক কি, এটা কমেন্ট করবা, ঠিক আছে? এবার চলে আসো কোষ ধ্রুবক। কোষ ধ্রুবককে আমরা L/A আকারে প্রকাশ করি। কি আকারে প্রকাশ করি? কোষ ধ্রুবক মানে হচ্ছে L/A। তো L মানে কি? L মানে দৈর্ঘ্য মানে সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের আমরা কি বলতে পারি? সেন্টিমিটার স্কয়ার বলতে পারি। এটা যদি আমি তোমার সিজিএস এ ধরি, আর এসআইতে ধরলে মিটার বা মিটার স্কয়ার, তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে? পার সেন্টিমিটার অথবা পার মিটার। তাহলে কোষ ধ্রুবকের একক কি বলবা? পার সেন্টিমিটার অথবা পার মিটার। আমি গতকালকে পরিমাণগত রসায়ন পড়ানোর সময় বলছি এক্সটিনশন গুণাঙ্ক, রিডবার্গ ধ্রুবক, কোষ ধ্রুবক, তরঙ্গ সংখ্যা, লেন্সের ক্ষমতার একক, সবার এককই হচ্ছে পার সেন্টিমিটার। দেখছো মিলছে? যে কোষ ধ্রুবক ছিল পার সেন্টিমিটার, এটা কিন্তু সবার পারতে হবে। সবাই একটু কমেন্ট করে দাও কোষ ধ্রুবকের একক কি? সবাই একটু কমেন্ট করে দাও কোষ ধ্রুবকের একক কি, ঠিক আছে? দেখো বলছে তড়িৎ পরিবাহিতার প্রকারভেদ, কয়েকটা টার্ম আছে, টার্মগুলো আমাদের একটু পড়তে হবে এবং এদের একক লাগবে। দেখো বলছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো আপেক্ষিকে ক আছে, কেতে কাপ্পা, এটাকে আমরা বলি হচ্ছে কাপ্পা। কি বলি? কাপ্পা, ঠিক আছে? তাহলে দেখো আপেক্ষিকের ক, কেতে কাপ্পা। তাহলে আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সবাই একটু কমেন্ট করে দাও তো কি দিয়ে প্রকাশ করি? কাপ্পা। আচ্ছা এর একক কি? দেখো এর একক হচ্ছে সিমেন্স পার মিটার। এটা মুখস্থ করো কষ্ট করে, যে আপেক্ষিক পরিবাহিতার একক কি? সিমেন্স পার মিটার। আমার সাথে সাথে কমেন্ট করো, সবার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক কি? একটু কমেন্ট করে দাও সিমেন্স পার মিটার। আপেক্ষিক পরিবাহিতার একক কি? সিমেন্স পার মিটার। এসআই পদ্ধতিতে যদি সিজিএস এ বলি তাহলে সিমেন্স মানে আমরা কি বলতে পারবো? পার ওহম। পার ওহম। আর পার মিটারে আমরা লিখতে পারি পার সেন্টিমিটার। তাহলে পার ওহম পার সেন্টিমিটার অথবা সিমেন্স পার মিটার। তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক কি? পার ওহম পার সেন্টিমিটার অথবা সিমেন্স পার মিটার। আচ্ছা এবার আসো হচ্ছে তুল্য পরিবাহিতা। এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা কি বলি?
ল্যামডা। কেন ল্যামডা? এর তুল্যতে ল আছে, ল্যামডার ল। তাহলে আপেক্ষিক হচ্ছে কাপ্পা, তুল্য বললে ল্যামডা, তুল্য বললে কি বলবো? ল্যামডা। এর একক কি? এর একক দেখো, আমরা একটু আগে পড়ছিলাম যে কাপ্পা, কাপ্পার একক কিন্তু কি ছিল? সিমেন্স পার মিটার, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ল্যামডা, ল্যামডার একক কি দেখো তো? সিমেন্স মিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স। যেহেতু তুল্য পরিবাহিতা না, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য, তুল্য ভর, ঠিক আছে? গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? তুল্য ভর। তাহলে তুল্য পরিবাহিতাই তুল্য ভর আসবে, তুল্য পরিবাহিতাই তুল্য ভর আসবে। তাহলে এর একক হবে সিমেন্স, এটা পার মিটার ছিল, এখানে মিটার স্কোয়ার দিয়ে দিবে, মিটার স্কোয়ার, ঠিক আছে? আর তুল্য ভর মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স। একটু কঠিন, একটু মুখস্থ রাখতে হয়, হ্যাঁ? তাহলে কাপ্পার একক হচ্ছে সিমেন্স পার মিটার, ল্যামডার একক হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স। একটু কমেন্ট করে দাও সবাই। আর বলছে মোলার পরিবাহিতা, মোলারকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এটারে আমরা কি বলি? মিউ। এটারে আমরা কি বলি? মিউ। এটা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করি। কেন? এই যে মতে মোলার, মতে মিউ, মতে মোলার, মতে মিউ। এর একক কি হবে? এর একক হচ্ছে সেম, সিমেন্স মিটার স্কোয়ার। যেহেতু তুল্য ছিল এই জন্য আমরা বলছিলাম গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স। যেহেতু এখানে মোলার, এখানে এই জন্য বলবো মোলের ইনভার্স। খুবই সহজ। তাহলে যদি মোলার পরিবাহিতা চাই তাহলে সিমেন্স মিটার স্কোয়ার মোলের ইনভার্স। যদি তুল্য পরিবাহিতা চাই তাহলে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স। আর যদি শুধুমাত্র আপেক্ষিক পরিবাহিতা চাই তাহলে বলবো সিমেন্স পার মিটার, সিমেন্স পার মিটার, সিমেন্স পার মিটার। মানে লাস্টে দেখো সব পার আছে, দেখছো? লাস্টে ইনভার্স আছে। মোলার বললে মোলের ইনভার্স, তুল্য বললে গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স, আপেক্ষিক বললে মিটারের ইনভার্স। আর আগে এখানে সিমেন্স আছে, সিমেন্স মিটার স্কোয়ার, সিমেন্স মিটার স্কোয়ার পারতে হবে, একটু কঠিন, কিন্তু মুখস্থ করলে ইনশাল্লাহ পারবা। আচ্ছা, লুৎফর সামিও কমেন্ট করতেছে, আজমিরা কমেন্ট করছে, জুই মল্লিক কমেন্ট করছে, স্নেহা গোলদার কমেন্ট করছে, ঐশী দেবনাথ, অথয় মারিয়া, এক্সএস ফয়সাল, মুনতাসির বিন মাহবুব, আচ্ছা নিমা ইসলাম পারু, সুমাইয়া আহমেদ, সুম্মা শিমিন, রোজা, মাহবুব, অর্পিতা রয়, সবাই কমেন্ট করছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু মুখস্থ করে ফেলো। আমি একটু দ্রুত বলতেছি কেন? চ্যাপ্টারটা অনেক বড়, তোমরা তো 1 ঘন্টা করে ক্লাস করো না, আমি 1 ঘন্টা 10 মিনিট হাইস্ট ক্লাস নিবো, হ্যাঁ? এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, চলো। এখানে দেখো 2টা কঠিন লাইন আছে, দেখছো? 2টা কঠিন লাইন, ঠিক আছে? এই কঠিন লাইন পড়ে তুমি কিছু বুঝবা না, তো আমার সাথে তুমি লিখে ফেলো। লেখো ঘনমাত্রা, ঘনমাত্রা প্রপোর্শনাল আপেক্ষিক পরিবাহিতা। ঘনমাত্রা প্রপোর্শনাল কি? আপেক্ষিক পরিবাহিতা। প্রপোর্শনাল 1/, তুল্য পরিবাহিতা, 1/, তুল্য পরিবাহিতা। তাহলে ঘনমাত্রা আপেক্ষিক, দেখো ঘনমাত্রা আপেক্ষিক পরিবাহিতার সমানুপাতিক, কিন্তু তুল্য পরিবাহিতার ব্যস্তানুপাতিক। ঠিক আছে? ঘনমাত্রা আপেক্ষিক পরিবাহিতার সমানুপাতিক কিন্তু তুল্য পরিবাহিতার ব্যস্তানুপাতিক। মানে কি? ঘনমাত্রা যদি বাড়াই তাহলে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে কিন্তু তুল্য পরিবাহিতা কমবে। কেন? এটা ব্যস্তানুপাতিক তাই। ঠিক আছে, এটুকু সবাই তাহলে একটু কমেন্ট করো। ঘনমাত্রা প্রপোর্শনাল আপেক্ষিক পরিবাহিতা, প্রপোর্শনাল 1/, তুল্য পরিবাহিতা। ঠিক আছে, তার মানে দেখো এখানে কি বলছে? ঘনমাত্রা হ্রাস করছি, ঘনমাত্রা কমাই দিছি, তাহলে আপেক্ষিক পরিবাহিতা কি হবে? এটাও হ্রাস পাবে। কেন? এটা সমানুপাতিক তাই, এইটা কমলে ওইটাও কমবে। ঠিক আছে, আবার এখানে কি বলছে? ঘনমাত্রা বাড়াই দিছি, ঘনমাত্রা বাড়াই দিলে আপেক্ষিক পরিবাহিতাও তো বাড়বে, কেন? এটা সমানুপাতিক। কিন্তু তুল্য পরিবাহিতা কি ব্যস্তানুপাতিক না? তুল্য পরিবাহিতার জন্য কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা বাড়ালে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে, তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। ওকে, তাহলে বলো তো, আমি ঘনমাত্রা কমালাম, কি বললাম? ঘনমাত্রা কমালে তুল্য পরিবাহিতা বাড়বে নাকি কমবে? একটু কমেন্ট করো। ঘনমাত্রা কমালে তুল্য পরিবাহিতা বাড়বে নাকি কমবে? একটু কমেন্ট করো সবাই। ঘনমাত্রা কমালে তুল্য পরিবাহিতা বাড়বে নাকি কমবে? একটু কমেন্ট করে ফেলো। দেখো কিছু ডাইইলেকট্রিক ধ্রুবকের মান দিছে, এই ডাইইলেকট্রিক ধ্রুবকের মানগুলো একটু পড়তে হবে। প্রথমে বলছে পানি, পানি কত? 80, পানি হচ্ছে 80। আমার অনেক পিপাসা লাগছে, বুঝছো? তোমাদের বড়াতে বড়াতে কষ্ট হয়ে গেছে, আমি একটু পানি খেয়ে আসি। দাঁড়াও 1 মিনিট, একটু পানি খেয়ে আসি। এই যে কি করলাম? পানি খাইলাম। তাহলে বললি না আমরা পানি খেয়ে আসি, পানি খেয়ে আসি মানে কি? পানি হচ্ছে 80, মনে রাখবে। পানি খেয়ে আসি, পানি মানে কি? 80। আচ্ছা, ইথানল যদি বলে, ইথানল, ইথানল কয়টা অক্ষর? দেখো তো, 1 2 3 4 5 না, ইথানল বললে বলবা 25 না, 5 5 25। ইথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক বলবা 25। আর যদি বলে মিথাইল অ্যালকোহল তখন বলতে হবে 30। তাহলে মিথানল বললে 30, ইথানল বললে 25। সবাই একটু কমেন্ট করো তো, মিথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক কত, ইথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক কত? সবাই একটু কমেন্ট করো। ইথানল বললে 25, মিথানল বললে 30।
আর পানিরটাও কমেন্ট করে দাও, পানিরটা একটু কমেন্ট করে দাও, বাড়বে। আচ্ছা হ্যাঁ, দেখছো ঘনমাত্রা কমালে তুল্য পরিবাহিতা বাড়বে, কেন? তুল্য পরিবাহিতা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এই তিনটা ডাইইলেকট্রিক ধ্রুবক একটু কমেন্ট করে দাও। কমেন্ট করলে কি হবে, তোমার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আসো এই অধ্যায় সবচেয়ে জটিল টপিকে আমরা চলে আসছি। এটা কেউ পারে না, আমি জানি এটা তোমরা কেউ পারো না। এখন আমি একটু শিখাই দিই, হ্যাঁ, তোমার মানে কম কষ্টে যতটুকু শেখা যায় আমি শিখাই দিচ্ছি। খেয়াল করো, বলছো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি হবে, অ্যানোডে কি হবে। এই অবস্থা পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ দিছে, ক্যাথোডে কি হবে, অ্যানোডে কি হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিছে, ক্যাথোডে কি হবে, অ্যানোডে কি হবে। এরকম জলীয় দ্রবণ দিলে ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়, এরকম অনেক কিছু আসে পরীক্ষায়, আসে না? হ্যাঁ, তো এটা পারতে হবে। তো এটা চলো আমরা পড়বো আগে। হ্যাঁ, তার আগে এটা যদি আমাদের শিখতে হয়, তার আগে আমাদের আরো কিছু শিখে ফেলতে হবে। তাহলে কঠিন জিনিসটা পড়াই দিই সবার, এখন যেহেতু মনোযোগ আছে শুরুতে। এই যে এই সিরিজটাকে একটু পড়তে হবে। ঠিক আছে, সিরিজটা দেখা যাচ্ছে না মনে হয়, তারা আমি আরো জুম করে দিই। আচ্ছা, এই সিরিজটা কিন্তু সবার মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তোমরা বিভিন্ন নিউমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। কি নিউমোনিক্স? আমি মনে রাখতাম লি কেকেনা মেগাইভার এলো যেন ফিরে পাবে হাই, কবির হাজি হাজি পেটাবে আমাই। ঠিক আছে, এই যে লি কে না মেগাইভার এলো যেন ফিরে পাবে হাই, কবির হাজি হাজি পেটাবে আমাই। এখানে একটা প্লাটিনামও হবে। হ্যাঁ, প্লাটিনাম। তাহলে কে না মেগাইভার এলো যেন ফিরে পাবে হাই, কবির হাজি হাজি পেটাবে আমাই। এটা একটা নিউমোনিক্স। আরেকটা নিউমোনিক্স আছে লিনাকে কানা সিয়াম, সিয়াম মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, বুঝছো। ক্রোমে ফের কাদালো হাই, কবির হাজি হাজি পেটাবে আমাই। তুমি যে নিউমোনিক্সটা শিখছো কলেজ লাইফে তো শিখছো, না শিখে তো আসো নাই, তাই না? 9-10-এও কিন্তু ছিল। তো এই তুমি যে নিউমোনিক্সটা শিখছো ওই নিউমোনিক্সটা দিয়ে মনে রাখবা। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। এটা কি বলো? সক্রিয়তা সিরিজ। যারা উপরে আছে তারা বেশি সক্রিয়, উপরে যারা আছে তারা কি বেশি সক্রিয়, যারা উপরে আছে তারা কি বলবা, বেশি সক্রিয়। মানে এখানে সবচেয়ে সক্রিয় হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অরাম। ওকে, এখন আর কি জানতে হবে এখান থেকে জানতে হবে হচ্ছে যে কোনো তোমার এই যে হাইড্রোজেন, তাই না, যারা যত নিচে আছে, কি বললাম, যারা যত নিচে আছে তারা আগে চার্জ মুক্ত হয়। যারা যত নিচে তারা আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। আগে চার্জ মুক্ত হইলে কি হবে? আগে চার্জ মুক্ত হইলে তারা আগে কি এগুলো কি অ্যানায়ন না ক্যাটায়ন? সবই তো ক্যাটায়ন। তাহলে আগে ক্যাথোডে যাবে। তাহলে যে আগে চার্জ মুক্ত হবে সে আগে ক্যাথোডে যাবে, মানে নিচে যে আছে সে আগে যাবে। কি বললাম ভাইয়া? মনে রাখবা, সবসময় মনে রাখবা, নিচে যে আছে সে আগে যাবে, নিচে যে আছে সে আগে যাবে। দেখো তো এই যে এখানে কি আছে, হাইড্রোজেন আছে, তাই না? আর এর নিচে কি আছে, কবির হাজি হাজি পেটাবে আমায়, মানে নিচে থাকে হচ্ছে কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম আর অরাম। এই পাঁচটা মনে রাখবে, এই পাঁচটা মনে রাখলে হবে। কবির হাজি হাজি পেটাবে আমায়, এই পাঁচটা যদি থাকে, এই পাঁচটা যদি থাকে, এরা নিচে আসে না হাইড্রোজেনের, এই পাঁচটা থাকলে এরা আগে ক্যাটায়নে যাবে। এই পাঁচটা যে কোনো একটা থাকলে এরা হচ্ছে ক্যাটায়ন, তো এরা হচ্ছে ক্যাথোডে যাবে। এরা কি কোথায় যাবে? এরা আগে ক্যাথোডে যাবে। ঠিক আছে, আর এই পাঁচটা বাদে অন্য যা কিছু থাকলে কোনটা যাবে? হাইড্রোজেন যাবে। এই পাঁচটা বাদে অন্য যা কিছু থাকলে হাইড্রোজেন যাবে। কেন? এই যে এখানে হাইড্রোজেন আছে, মানে এই সব কিছুর নিচে আছে হাইড্রোজেন। আমি কি বলছি, আগে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে যদি এই পাঁচটা আরো নিচে আছে, এরা যদি না থাকে, তাহলে এখানে যাই থাক কে যাবে? হাইড্রোজেন যাবে। আর যদি এই পাঁচটা থাকে তাহলে কে যাবে? এই পাঁচটা যাবে। এই জন্য এই পাঁচটাকে আমি বলি হচ্ছে নবাব। এটা কি? নবাব। তাহলে এই পাঁচ নবাব কে কে মুখস্থ? সবাই একটু কমেন্ট করো, পাঁচ নবাব কে কে? কপার, হাজি আজি পেটাবে আমায়, মানে কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম আর অরাম। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হচ্ছে নবাব। এই নবাব থাকলে এরা যাবে, নবাব থাকলে এরা যাবে। আর যদি নবাব না থাকে তাহলে কে যাবে? হাইড্রোজেন যাবে। কে যাবে? হাইড্রোজেন যাবে। কে যাবে? হাইড্রোজেন যাবে। এটা সবার মনে রাখতে হবে। এটুকু সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো? তুমি যে নিউমোনিক্সটা আগে শিখছো, তুমি ওই নিউমোনিক্সটা মনে রাখবা। এই তো অনেকেই কমেন্ট করে দিচ্ছে। ঠিক আছে, গুড। এখান থেকেও মনে রাখতে পারো, কোনো বিষয় না। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু সবাই বুঝছো কিনা? যদি বুঝো তাহলে সবাই কমেন্ট করো জি ভাইয়া বুঝছি। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে জি ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করে দাও যদি বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট করো যে বুঝছি।
তোমরা যদি কমেন্ট করো যে বুঝছি, তাইলে আমরা সামনে যাবো। এই যে ইমজা আকসা কমেন্ট করছে বুঝছি। বৃষ্টি মণ্ডল জি আচ্ছা। সরস্বতী 5টা নবাব কমেন্ট করছে, থ্যাংক ইউ। মুনতাসির বিন মাহবুব কমেন্ট করছে, ঠিক আছে। ঐশী দেবনাথ বুঝছে, আচ্ছা ঠিক আছে। অর্পিতা বাছার 5টা নবাব কমেন্ট করছে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। যে ফৌজিয়া আবিদা কমেন্ট করছে, জি ভাই বুঝছে। স্নেহা গোলদার 5 নবাব কমেন্ট করছে, ঠিক আছে ধন্যবাদ। অর্পা কমেন্ট করছে, থ্যাংক ইউ। জুম করবো, ঠিক আছে। এবার আসো, আমরা একটু আগে কি পড়লাম? একটু আগে আমরা কি পড়লাম? ক্যাটায়ন পড়লাম, তাই না? ক্যাটায়ন পড়লাম। ক্যাটায়নের আমরা নিউমোনিক্সও পড়ছি, তাই না? লিখে কেন ব্যাগায় ফেলে আলোচনা ফিরে পাবে হাই, কবির হাজি হাজি পেটা ব্যায়ামাই। কি বলছি ভাইয়া? নিচে যারা থাকবে তারা আগে চার্জ মুক্ত হবে, আগে ক্যাথোডে যাবে ক্যাটায়নের ক্ষেত্রে। এবার আমরা পড়বো হচ্ছে অ্যানায়ন। এবার আমরা কি পড়বো? অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে সেম, যারা নিচে থাকবে, যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। নিচে থাকলে আগে চার্জ মুক্ত হবে, যে আগে চার্জ মুক্ত হবে সে আগে অ্যানোডে যাবে। যেহেতু অ্যানায়ন তাহলে অ্যানোডে যাবে, তাহলে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, সে আগে অ্যানোডে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা নিউমোনিক্স দিয়ে পড়তে পারি। দেখো নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর হাইড্রোক্সিল, ঠিক আছে। এই নিউমোনিক্সটা কি এটা মনে রাখতে পারো। নাসা কবে আইলো হাই? আইলো হাই মনে করো যে বাংলাদেশে নাসা আসছে, বুঝছো? কিন্তু তুমি তো জানো যে নাসা আসছে, তখন তুমি কি বলবা? যে নাসা কবে আইলো হাই, নাসা কবে আইলো হাই। নাতে হচ্ছে নাইট্রেট, নাতে কি? নাইট্রেট। সাথে হচ্ছে সালফেট, সাথে কি? সালফেট। কতে হচ্ছে ক্লোরাইড, বে মানে হচ্ছে ব্রোমাইড, আইলো মানে হচ্ছে আয়োডাইড, হাই মানে হচ্ছে হাইড্রোক্সিল। তার মানে এই অ্যানায়ন গুলা যদি থাকে, কমেন্ট করো তো সবার আগে অ্যানোডে কে যাবে? সবাই একটু কমেন্ট করো, সবার আগে অ্যানোডে কে যাবে? নেহাল চলে আসছে। তোমরা নেহাল, সিয়াম ভাই আবার কাকে কাঁদালো? সিয়াম ভাই অনেক মানুষকে কাঁদাইছে, ঠিক আছে। আচ্ছা ওই গল্পে আমরা না যাই। নেহালও আসে, তোমার নেহাল ভাইয়ের ক্লাসও পাবো সামনে ইনশাল্লাহ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে বলো তো এখানে সবার আগে চার্জ মুক্ত কে হবে? একটু কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখবো। সবার আগে চার্জ মুক্ত কে হবে? ওই আগে চার্জ মুক্ত হবে। জারিব আহমেদ মাহাদি কমেন্ট করছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই যে ফৌজা আদিবা কমেন্ট করছে ওহ না ও এইচ বড় হাতের দাও। জুই মল্লিকও লিখছে ওহ, ঠিক আছে। হ্যাঁ সুমাইয়া আহমেদ কমেন্ট করছে ও এইচ, ঠিক আছে। ফৌজিয়া আদিবা কমেন্ট করছে, আবিদা কমেন্ট করছে ও এইচ, ঠিক আছে। তাহলে গুড, তাহলে বুঝছো নিচে যে আছে ওএইচ, তাহলে ওএইচ আগে অ্যানোডে যাবে। ওএইচ অ্যানোডে যে কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। ওএইচ অ্যানোডে যে কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। ওএইচ অ্যানোডে যে কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে। অক্সিজেন তৈরি করবে। আচ্ছা এইটুকু যদি সবাই বুঝে থাকো, এইবার চলো আমরা, আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে। এইটুকু যদি বুঝে থাকো, চলো আমরা হচ্ছে আমি 3টা সিনারি পড়াবো। 3টা সিনারি পড়লে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কিছু ভুল হবে না জীবনে, ঠিক আছে? ঠিক আছে ওকে, আসো আমি 3টা সিনারি পড়বো। 3টা সিনারি, আগে কে চার্জ মুক্ত হবে, ঠিক আছে? এটা পারতে হবে সবার। 1 নাম্বার, তার আগে আমরা জানি যে ক্যাথোড আর অ্যানোড থাকে, তাই না? অ্যানোড আর ক্যাথোড থাকে। তো অ্যানোডে যায় অ্যানায়ন, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, ক্যাথোডে যায় ক্যাটায়ন, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, আমরা সবাই জানি, ঠিক আছে। এখন প্রথম সিনারিও তোমার কোশ্চেন আসতে পারে যে বিগলিত লবণ কি থাকতে পারে? বিগলিত লবণ থাকতে পারে। বিগলিত লবণ মানে কি ভাইয়া? বলতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড এর বিগলিত লবণ বা বিগলিত দ্রবণ, যাই বলুক, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইডের বিগলিত লবণ যখন বলবে, তার মানে ওই দ্রবণে শুধুমাত্র ক্যালসিয়াম ক্লোরাইড আছে, আর কিছুই নাই। কি বললাম? ওই দ্রবণে শুধুমাত্র ক্যালসিয়াম ক্লোরাইড আছে, আর কিছুই নাই। কারণ কি বলছে? বিগলিত মানে শুধু ক্যালসিয়াম ক্লোরাইডই আছে। তাইলে ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে কে যাবে? আমি একটু লিখে দিই, ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে। তাহলে ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন কোনটা? এই যে ক্যালসিয়াম, তাহলে ক্যাথোডে ক্যালসিয়াম যাবে। আর অ্যানোডে কোনটা যাবে? এই যে ক্লোরিন যাবে, ঠিক আছে। ক্লোরিন যে কি Cl2 ক্লোরিন গ্যাস তৈরি করবে, তাই না? তাহলে ক্যাথোডে যাবে ক্যাটায়ন, অ্যানোডে যাবে অ্যানায়ন। এটা সবচেয়ে সহজ নিয়ম যদি বিগলিত লবণ বলে, মানে যদি জলীয় বা পানীয় কিছু না বলে, তাহলে হচ্ছে এটা 1 নাম্বার সিনারিও, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? কমেন্ট করো বুঝছো কিনা 1 নাম্বারটা। এবার আসো 2 নাম্বার সিনারিও। এবার আসো হচ্ছে 2 নাম্বার সিনারিও। 2 নাম্বারে কি বলতে পারে? 2 নাম্বারে বলবে হচ্ছে জলীয় দ্রবণ। কি বলবে?
জলীয় দ্রবণ। আমি সেম একটা উদাহরণ দিয়ে সবগুলা পড়াই, তাহলে তুমি সহজে বুঝবা। বলছে ক্যালসিয়াম ক্লোরাইডের বিগলিত লবণ বলছিল না, এবার বলছে ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলাম। কি করলাম? জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলাম। ক্যাথোডে কি যাবে, অ্যানোডে কি যাবে, ক্যাথোড আর অ্যানোডে কি যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর সিনারি, একটু কঠিন। এখন যখন বলছে ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয়, যখন বলবে তার মানে এখানে কি আছে, পানি আছে। জলীয় মানে কি আছে, সাথে পানি আছে। পানি মানে কি আছে, H+ আছে আর OH- আছে, মানে হাইড্রোজেন আয়ন আছে আর হাইড্রোক্সিল আয়ন আছে, তাই না? ঠিক আছে, এবার আমরা জানি ক্যাথোডে যাই ক্যাটায়ন, অ্যানোডে যাই অ্যানায়ন, তাহলে এখানে 2টা ক্যাটায়ন আছে, তাই না? এই যে ক্যালসিয়াম আছে আর হাইড্রোজেন আছে, 2টা ক্যাটায়ন আছে, যেহেতু জলীয় বলছে মানে পানি আছে, তার মানে প্রোটনও আছে আর এই যে ক্যালসিয়াম ক্যাটায়নও আছে। তাহলে এই 2টার মধ্যে বলো তো নিচে কে সক্রিয়তা সিরিজে, যে নিচে আছে সে আগে যাবে। তাহলে এই 2টার মধ্যে নিচে কে আছে, ক্যালসিয়াম নাকি হাইড্রোজেন? একটু কমেন্ট করো তো, ক্যালসিয়াম নাকি হাইড্রোজেন? নিচে আছে ভাই অবশ্যই হাইড্রোজেন। বলছিলাম না 5 নবাব থাকলে 5 নবাব যাবে, তাছাড়া বাকি যেই থাক হাইড্রোজেন যাবে, তাই তো নবাব না। ক্যালসিয়াম কি নবাবের মধ্যে পড়ে না? তাহলে ক্যাথোডে আমার কোনটা যাবে, হাইড্রোজেন যাবে। ক্যাটায়ন যাবে কোনটা, প্রোটন যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যানোডের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে আমি দেখি সেম, এই যে ক্লোরিন আছে একটা অ্যানায়ন আছে আর হাইড্রোক্সিল আছে আর একটা অ্যানায়ন আছে। এখন নিচে কোনটা, নাসা কবে আইলো, হাইড্রোক্সিল সবার নিচে ছিল, তাহলে সবার আগে যাবে। হাইড্রোক্সিল যে কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে, অক্সিজেন। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যদি আমি করি, তাহলে ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হবে অক্সিজেন। ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হবে অক্সিজেন, ঠিক আছে। ওকে, এইটুকু পাঠতে হবে সবার, হ্যাঁ? এইটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে চলো সামনে যাই। এবার হচ্ছে আমাদের 3 নম্বর সিনারিও। 3 নম্বর কি বলতে পারে, 3 নম্বর বলতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড এর গাঢ় জলীয় দ্রবণ বলতে পারে। গাঢ় জলীয় দ্রবণ। আগে কিন্তু শুধু জলীয় দ্রবণ ছিল, এবার কি বলছে, গাঢ় জলীয় দ্রবণ। গাঢ়টা খেয়াল করবা, হ্যাঁ? তাহলে ভাইয়া যেহেতু জলীয় বলছে, তাহলে H+ আছে, OH- আছে ভাই। এইখানে তাহলে ক্যালসিয়াম 2+ আছে, ক্লোরাইড আছে, তাহলে এখানে ক্যাটায়ন কয়টা, 2টা, অ্যানায়ন কয়টা, 2টা। আগেরটার মতোই সেম, কিন্তু ঝামেলা কি করছে, গাঢ় বলে দিছে। গাঢ় বললে কি হবে, তাহলে আগে চলো আমরা একটু দেখি অ্যানোড আর ক্যাথোড। ভাই ক্যাথোডে কোনো সমস্যা নেই। ক্যাথোডে কার যাওয়ার কথা বলো তো, ক্যালসিয়ামের না হাইড্রোজেনের? ক্যাথোডে হাইড্রোজেন, হ্যাঁ এই যে ক্যাথোডে হাইড্রোজেন। তাহলে যেহেতু হাইড্রোজেন নিচে আছে, তাহলে ক্যাথোডে কে যাবে, হাইড্রোজেন যাবে। ক্যাথোডে কে গেল, হাইড্রোজেন। যখন গাঢ় বলবে তখন খেলা ঘটবে অ্যানোডে। কোথায় খেলা হবে, অ্যানোডে খেলা হবে। কি খেলা হবে, এই যে তোমার নর্মালি কিন্তু হাইড্রোক্সিল আয়ন আসার কথা, হাইড্রোক্সিল আয়ন এসে অক্সিজেন তৈরি করার কথা, যেহেতু এটা নিচে আছে। কিন্তু যখন গাঢ় বলবে, তোমার পরীক্ষার কোশ্চেনে গাঢ় বলে দিলে তোমার হাইড্রোক্সিল আয়ন না এসে যে 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 হচ্ছে তোমার অ্যানায়নটা থাকবে, যে দ্রবণ, জলীয় দ্রবণ, ওই অ্যানায়নটা আসবে, মানে এখানে ক্লোরিন আসবে। এটা একটু মাথার মধ্যে সেট করে রাখো, এটা সবচেয়ে কঠিন। যে ক্যাথোডে ঠিক আছে, ক্যাথোডে সমস্যা নাই, কিন্তু যদি গাঢ় বলে তাহলে অক্সিজেন না এসে যে অ্যানায়নটা থাকবে ওইটাই আসবে, যে অ্যানায়নটা থাকবে ওইটাই আসবে, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি, বুঝতে পারছো আশা করি। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাই বুঝছি। ভাই শেষ প্রায়, আর 1 মিনিট, সমস্যা নেই। আবার সাদা আনতে গেলে ঝামেলা, বুঝছেন, দেরি হবে, ঠিক আছে। আচ্ছা, এটুকু বুঝছো কিনা সবাই কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে আমি একটা কোশ্চেন করি, তোমরা অ্যান্সার দিয়ে দাও, হ্যাঁ? বলো তো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ নিলাম আমি, গাঢ় জলীয় দ্রবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ নিব। অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? সবাই কমেন্ট করো, অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? সবাই একটু কমেন্ট করো, এটা আমি সবার কমেন্ট দেখবো। সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণ, এটা একটা কোশ্চেন, আর এটা 1 নম্বর। আর 2 নম্বর কোশ্চেন দিই। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কপার ক্লোরাইড এর জলীয় দ্রবণ নিলাম। কপার ক্লোরাইডের জলীয় দ্রবণ, গাঢ় বলি না কিন্তু, শুধু বলছে জলীয়, ঠিক আছে। তাহলে কপার ক্লোরাইডের জলীয় দ্রবণ নিছি। অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? একটু কমেন্ট করো সবাই, দেখি। এই 2টা যদি পারো তাহলে মনে করবো যে তোমরা বুঝছো, আর যদি না পারো তাহলে কিছুই বুঝো নাই। এইটা বুঝলে দেখবে এই জিনিসটা কিন্তু, এই বেসিকটাই কিন্তু অনেকের নাই, এই বেসিকটাই কেউ পারে না, বুঝছো? তুমি দেখি এটা বুঝছো কিনা। এই 2টা সব একটু অ্যান্সার করে দাও। 1 নম্বরে কি হবে আর 2 নম্বরে কি হবে? 1 নম্বরে কি বলছি, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বলছি। আচ্ছা, আর 2 নম্বর কি, কপার ক্লোরাইডের শুধু জলীয় দ্রবণ বলছি।
কোথায় অ্যানোডে কি যাবে, কোথায় ক্যাথোডে কি যাবে। আচ্ছা 1 নাম্বারটা ক্যাথোডে প্রোটন, অ্যানোডে ক্লোরাইড, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে ক্লোরিন। হ্যাঁ এই তো গুড, ঠিক আছে ঠিক আছে, এই তো গুড। তাহলে দেখো তো ভাই এটা কি প্লাস মাইনাস দুইটা আয়ন আছে, যেহেতু জলীয় বলছে এখানেও কি আছে প্লাস মাইনাস আছে, তাই না? আচ্ছা তাহলে ক্যাথোডে তো ঝামেলা নাই, ক্যাথোডে যে নিচে আছে সে আগে যাবে, তাহলে সোডিয়াম নিচে না হাইড্রোজেন নিচে? অবশ্যই হাইড্রোজেন নিচে, তাহলে ক্যাথোডে যাবে হাইড্রোজেন, ঠিক আছে। আর অ্যানোডে হাইড্রক্সিল যাওয়ার কথা কিন্তু ঝামেলা করে দিছে গাঢ় বলে, যেহেতু গাঢ় বলছে তাহলে হাইড্রক্সিল না যে এই ক্লোরিনই এখানে চলে আসবে। আর দ্রবণে কোনটা যাবে? দ্রবণে তাহলে দেখো তো হাইড্রোজেন চলে গেছে, ক্লোরিন চলে গেছে, তাহলে কি থাকে এখানে সোডিয়াম আছে আর এখানে এই যে হাইড্রক্সিল আছে, তাহলে দ্রবণে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড। দ্রবণে কোনটা যাবে? সোডিয়াম হাইড্রক্সাইড। বুঝছো কিনা? এই সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ব্রাইন। কি বলি? ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণকে আমরা বলি ব্রাইন। তাহলে কোশ্চেন এটা না দিয়ে বলবে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলাম। কি করলাম? ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি যাবে? ক্লোরিন। ক্যাথোডে কি যাবে? হাইড্রোজেন। দ্রবণে কোনটা যাবে? সোডিয়াম হাইড্রক্সাইড। এটা সামনে আছে, আমি দেখাবো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। এটুকু বুঝছো কিনা সবাই? বুঝছো? 2 নাম্বার অল্প ভুল করছো, অ্যানোডে বলছো অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। হয় নাই। আচ্ছা অনেকেই ঠিক করছো, ঠিক আছে। এটুকু বুঝছো কিনা? 1 নাম্বারটা বুঝছো কিনা? 1 নাম্বারটা কঠিন ছিল, হ্যাঁ। 2 নাম্বার সহজ। এই যে কপার 2+ ক্লোরাইড মাইনাস আছে, জলীয় যেহেতু বলছি তাইলে H+ আছে, OH- আছে। এখানে কি আমি গাঢ় বলছি কোথাও? না ভাইয়া গাঢ় বলি নাই, ঠিক আছে। তাহলে জলীয় দ্রবণ, ওকে ঠিক আছে। এবার দেখো অ্যানোডে কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে, তাই না? অ্যানোডে অ্যানায়ন, ক্যাথোডে ক্যাটায়ন, ঠিক আছে। এখন অ্যানায়ন কোনটা? ক্লোরাইড আছে, হাইড্রক্সাইল আছে, নিচে আসে কোনটা? হাইড্রক্সাইল। তাহলে হাইড্রক্সাইল যে অক্সিজেন তৈরি করবে, এটা আমরা সবাই পারি, ঠিক আছে। এবার দেখো তো, যখন আমি বললাম এই যে কপার আগে যাবে নাকি প্রোটন আগে যাবে, ভাই এই যে কবির হাজি পেটাবে আমায় ছিল না, তার মানে কপার কি 5 নবাবের মধ্যে ছিল? কমেন্ট করো তো। অবশ্যই ছিল। ওই যে কপার, মার্কারি, সিলভার ছিল না? তাহলে কপার হচ্ছে 5 নবাব, মানে হাইড্রোজেনের নিচে ছিল কপার। তাহলে যেহেতু নবাব চলে আসছে সেহেতু কি আর হাইড্রোজেন যাবে না ভাইয়া? কপারই যাবে। বোঝা গেছে? নবাব চলে আসলে নবাবই যাবে, নবাব চলে আসলে কে যাবে? নবাব যাবে। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝছো কিনা সবাই? নবাব থাকলে নবাব যাবে, শেষ। নবাব থাকলে নবাব যাবে, আর কিছু লাগবে না, ওকে। যদি বুঝে থাকো লাস্ট কোশ্চেন করবে, এটা পারলে শেষ। সিলভার ক্লোরাইড এর গাঢ় জলীয় দ্রবণ বললাম, এবার দেখি সবচেয়ে কঠিন দিলাম। সিলভার ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? সিলভার ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বলছি, বল অ্যানোডে কি যাবে, ক্যাথোডে কি যাবে? অ্যানোডে কোনটা, ক্যাথোডে কোনটা? এটা পারলে মনে করবো পারো, নাইলে পারো না কিছু। সিয়াম ভাই কমেন্ট করছে, ভাই থ্যাংক ইউ। আমরা সবাই আমরা যা শিখি, আমরা তোমাদের যা পড়াই, আমরা সবাই সিয়াম ভাইয়ের কাছ থেকে শিখছি। সিয়াম ভাইয়ের কাছ থেকে শিখে কিন্তু তোমাদের পড়াই, ঠিক আছে। মানে আমাদের সবার টিচার, ডিএমসি স্কুলের যত টিচার আছে সবার টিচারই কিন্তু সিয়াম ভাই। সবাই সিয়াম ভাইয়ের ধরে পড়ে চান্স পেয়ে তারপর আমরা এখন টিচার, আমরা এখন তোমাদের শিখাই, ঠিক আছে। সোহান ঠিক আছে, আমারও একদিন সুযোগ আসবে, ঠিক আছে, ওই দিন আমিও পৌঁছাই দিব, ঠিক আছে। বলো এটা বলো সিলভার ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বললে কি বলবা? এখানে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, আর জলীয় মানে কি? H+ আর OH-, ঠিক আছে। মুনতাসির বিন মাহবুব কমেন্ট করছে অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে কপার। আচ্ছা আগেরটা কমেন্ট করছে না, এটা বলো ওই কমেন্ট আসতেছে না কেন? এই যে অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে সিলভার। বাহ, এই যে হৃদয় ভাই কমেন্ট করছে, ভাই আপনার নামও পড়ে দিলাম। হৃদয় ভাই তো আসলে হৃদয় ভাইয়ের কবি হওয়া উচিত ছিল, ঠিক আছে। ক্যাথোড, আচ্ছা আচ্ছা অর্পাই কমেন্ট করছে ক্লোরিন আর সিলভার, ঠিক আছে গুড। আর কই বাকিদের কমেন্ট কই? বাকিরা কি বুঝো নাই? এই যে ক্লোরিন সিলভার কমেন্ট করছে স্নেহা গোলদার, ঠিক আছে। দেখো আমি বুঝাই দিই, জিনিসটা হচ্ছে ভাই এইখানে সিলভার আছে, ক্লোরাইড আছে, প্রোটন আছে আর হাইড্রোক্সিল আছে, কেন? জলীয় বলছি তাই না? আচ্ছা তাহলে ক্যাথোডে তো ঝামেলা নাই, যেটা নিচে আছে ওইটা আগে যাবে। ভাই এখন সিলভার কি নবাবের মধ্যে পড়ে? হ্যাঁ, নবাব কি ছিল? কবির,
হাজি আজি পেটাবে আমাই, তো এই তো সিলভার আছে, তার মানে হাইড্রোজেনের নিচে আছে এরা, যেটা নিচে থাকবে সেটা আগে যাবে, তাহলে অবশ্যই নবাব যাবে, মানে কে যাবে, সিলভার যাবে, সিলভার গেল, সিলভার এটা তাহলে সিলভার যাবে ক্যাথোডে, ঠিক আছে। আর অ্যানোডে কে যাবে, অ্যানায়ন, ক্লোরিন যাবে নাকি হাইড্রক্সিল যাবে, ক্লোরিন যাবে নাকি হাইড্রক্সিল যাবে, নর্মালি হাইড্রক্সিল যাওয়ার কথা ছিল কিন্তু আমি কি বলছি, গাঢ় বলে দিচ্ছি, তাহলে হাইড্রক্সিল না যে এই ক্লোরিনই চলে আসবে, তাহলে অ্যানোডে যাবে ক্লোরিন, ক্যাথোডে যাবে সিলভার, অ্যানোডে যাবে ক্লোরিন, ক্যাথোডে যাবে সিলভার। আসলে চুল বড় হয়ে গেছে, আমি আসলে অসুস্থ ছিলাম তো এই জন্য চুল কাটতে পারিনি, চুল কাটবো সামনে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে সিলভার। আচ্ছা সবাই বুঝছো তাহলে আশা করি, যারা কমেন্ট করছো, এই যে নাজনীন, শান্তা, ঐশী, দেবনাথ, অর্পিতা বাছার, সরস্বতী, সুমাইয়া আহমেদ, আরোহী, ফারহান, ঋতু, অর্পিতা রয়, স্নেহা গোলদার, ঠিক আছে। অথয় মারিয়া ভাইয়া বুঝছি, টাইপ করতে লেট হয়, ঠিক আছে সমস্যা নেই, পরীক্ষা অ্যান্সার করতে পারলে হবে। মুনতাসির বিন মাহমুদ, অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে সিলভার। ভাই এইভাবে তোমার কেউ পড়াবে না, বুঝছো, এই যে আমি আজকে শিখাই দিলাম না, এইভাবে কেউ শিখাবে না, তো তুমি আজকে যদি এটা শিখে যাইতে পারো ক্লাস থেকে, তাহলে এটা তোমার অ্যাচিভমেন্ট, আর কিছু লাগবে না, বুঝছো, এটা সবচেয়ে কঠিন জায়গা এই চ্যাপ্টারের, ঠিক আছে। এই বেসিকটা পারলে তোমার আর কোনো সমস্যা নাই। এখন এইখানে যা আছে এখানে ভুলও থাকতে পারে, বুঝছো, এই যে এটা জলীয় দ্রবণ না, এটা গাঢ় জলীয় দ্রবণ হবে, এখানে একটু ভুল আছে, বুঝছো, এটা কি হবে, গাঢ় জলীয় দ্রবণ হবে। গাঢ় গাঢ় বলছে দেখে কি গেছে, ক্লোরিন গেছে, বুঝছো, তুমি বাকিগুলো সব মিলাবা, সব ইনশাল্লাহ মিলে যাবে। ওকে ঠিক আছে, ওকে এরপরে চলো, এখানে এই জিনিসটা একটু ফলো করবা না তোমরা, বইয়ে যে অনুশীলনী আছে অনুশীলনী এমসিকিউগুলো মিলাবা, বিভিন্ন মেরিট থেরাপি সলভ করবা, সুপার সিক্সে সলভ করবা, এখানে ঠিকটা দেয়া আছে, এখানে কয়েক জায়গায় গাঢ় লেখা নাই, বুঝছো, এখানেও গাঢ় হবে, পটাশিয়াম একটা গাঢ় জলীয় দ্রবণ, তো এই জন্য আয়োডিন যাবে, ঠিক আছে। আচ্ছা এই যে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের গাঢ় জলীয় দ্রবণ হবে, এই যে গাঢ় দেখেই ব্রোমিন গেছে, ঠিক আছে। ওকে এবার চলে আসো, এই দেখো তো এখানে কি বলছে, এটা দেখি পারো কিনা, এটা না পারলে মাইট দিব সবাই ধরে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বলছে, এই গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলছিলাম, ব্রাইন বলছিলাম না, ব্রাইন, ব্রাইনকে যদি তড়িৎ বিশ্লেষণ করি, দেখো তো আমরা বের করছিলাম, আচ্ছা আমরা ওখানে চলে যাই, ব্রাইন একটা কই, এই যে অ্যানোডে পাইছিলাম ক্লোরিন, ক্যাথোডে পাইছিলাম হাইড্রোজেন, দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখি মিলাই তো, কই কই আসে না কেন, আচ্ছা এই যে চলে আসো, দেখো চলে আসছে, কি পাইছিলাম, দেখো অ্যানোডে পাইছিলাম ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন, দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড, মিলছে। আচ্ছা তাহলে এখন থেকে ইনশাল্লাহ সবই মিলবে। ওকে আর ওকে ঠিক আছে, এবার চলো নিচে চলে আসো, তাহলে ব্রাইনটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলি, ব্রাইন বলি, তাহলে ব্রাইন সবার পারতে হবে, ব্রাইন সবার পারতে হবে, ঠিক আছে। ওকে 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 বুঝেছি, ঠিক আছে সবাই বুঝছে, ভেরি গুড, ঠিক আছে থ্যাংক ইউ। এখন দেখো আবার বাচ্চাদের পড়াশোনায় ফিরে আসলাম, তড়িৎ প্রবাহের প্রতীক হচ্ছে আই, একক হচ্ছে অ্যাম্পিয়ার, বাচ্চারাও পারে। তড়িৎ চার্জ এর একক হচ্ছে কিউ, আর তোমার প্রতীক হচ্ছে কিউ, একক হচ্ছে কুলম্ব, বাচ্চারাও পারে তাই না, এগুলো এই যে বিভব ভি দিয়ে প্রকাশ করি, একক হচ্ছে ভোল্ট, এসব না পড়লেও হবে, এসব তুমি আসলে এমনি পারবা, ঠিক আছে। আচ্ছা এইটা লাগবে, এটা 5 বছর, সবাই একটু কমেন্ট করো, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, সবাই দেখে দেখে কমেন্ট করো, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, সবাই একটু দেখে দেখে কমেন্ট করো, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, একটু দেখে দেখে কমেন্ট করো, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, 96,500 কুলম্ব, এটা পারতে হবে, ঠিক আছে। ওকে এবার চলে আসো, এই যে এই জায়গাটা একটু আরেকটু বোঝা জায়গা আছে, এই জায়গাটা একটু বুঝতে হবে, কি বলছে, 1 মোল 1 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে, 1 মোল 1 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে, মানে আমি যদি সোডিয়াম প্লাসকে বিজারিত করি এখানে কয় ফ্যারাডে লাগবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। বলছে 1 মোল দ্বি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাডে লাগে, মানে আমি যদি ক্যালসিয়াম 2 প্লাসকে বিজারিত করতে চাই আমার কয় ফ্যারাডে লাগবে, 2 ফ্যারাডে, মানে চার্জ যত তত ফ্যারাডে শেষ। যদি আমি আয়রন 2 প্লাসকে বিজারিত করতে চাই তাহলে আমার 2 ফ্যারাডে লাগবে, ও 2 মাইনাস না, তাহলে অক্সিজেনকে 1 মোল অক্সিজেনকে বিজারিত করতে গেলে কয় ফ্যারাডে লাগবে, 2 ফ্যারাডে লাগবে, ঠিক আছে। আচ্ছা বলো তো তাহলে প্রোটন H প্লাসকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে, একটু কমেন্ট করো সবাই, H প্লাসকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে, H প্লাসকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে। আবার বলছে 1 মোল 3 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে, মানে যদি আমি বলি কি বলি Al3 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাহলে এখানে কয় ফ্যারাডে, অবশ্যই 3 ফ্যারাডে, কেন এই যে চার্জ 3 তাই, তাহলে যত চার্জ তত ফ্যারাডে, তাহলে H প্লাস 96,500, তো অনেক কম করছে, H প্লাস 1 মোল H প্লাস কে বিজারিত করতে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, কয় ফ্যারাডে লাগবে,
ভাই একটা চার্জ, তাহলে 1 ফ্যারাডে লাগবে, খুবই সহজ কথা। এবার আসো, সরাসরি তো এইভাবে পরীক্ষায় দিবে না, পরীক্ষায় একটু কঠিন করে দিবে। কি করে দিবে? একটু কঠিন করে দিবে। আচ্ছা আমরা এটা চলে আসে, দেখো হাইড্রোজেন বলছে আর হাফ অণু অক্সিজেন বলছে, এই জারণ বিক্রিয়ায় কতটুকু বিদ্যুৎ প্রয়োজন তোমার কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা এটা একটু করি। ফাঁকা জায়গা আছে নাকি এখানে? আচ্ছা এখানে করি। দেখো কি বলছে, হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন মানে কয়টা হাইড্রোজেন? H2। আমরা হাইড্রোজেন তো সিঙ্গেল পরমাণু আকারে থাকতে পারে না, অণু আকারে থাকে, H2 আকারে থাকে। তার মানে আমি এখানে দেখলাম 2টা হাইড্রোজেন আছে, ঠিক আছে? আমরা জানি একটা হাইড্রোজেনকে বিজারিত করতে 1 ফ্যারাডে লাগে, তাহলে 2টা হাইড্রোজেনকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে লাগবে, ঠিক আছে? আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো O2-, তাহলে এক অণু অক্সিজেনকে বিজারিত করতে 2 ফ্যারাডে লাগে। এখানে কয়টা বলছে? O2, মানে 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন মানে 4 ফ্যারাডে লাগবে। কয় ফ্যারাডে? 4 ফ্যারাডে। মানে যদি বলে 1 মোল অক্সিজেন অণুকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগে, তোমার বলতে হবে 4 ফ্যারাডে লাগে। কারণ 1 মোল মানে O2 না, শুধু ও কি থাকতে পারে? থাকে না, কিন্তু O2 আকারে থাকে, এই জন্য একটার জন্য 2। আর 1 মোল যদি বলে, 1 মোল অক্সিজেন যদি বলে, তাহলে তখন বলতে হবে 4 ফ্যারাডে লাগে, ঠিক আছে? তাহলে 1 মোল বললে এখানে 4 ফ্যারাডে। আবার আগে কি আছে? হাফ। হাফ মানে কি? 4-এর অর্ধেক লাগবে, মানে 2 ফ্যারাডে লাগবে। মানে মেইন কথা হচ্ছে এইটাও 2 ফ্যারাডে, এইটাও 2 ফ্যারাডে, তাহলে টোটাল 2 ফ্যারাডে কারেন্ট যদি দিই, তাইলে তোমার H2 বিজারিত হবে, অক্সিজেনও বিজারিত হবে। আমরা জানি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম, তাহলে 2 ফ্যারাডে সমান কত? 2 × 96,500 মানে 1,93,000 কুলম বিদ্যুৎ প্রয়োজন হবে। 1,96,000 কুলম বিদ্যুৎ প্রয়োজন হবে। বুঝছো না বুঝো না? একটু কঠিন হয়ে গেছে। চলো আমরা আরেকটা বুঝি, তাইলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? খেয়াল করো, কপার সালফেট বলছে। আমরা জানি কপার 2+ আর SO4 2- আছে, তাই না? তাহলে কপার 2+ কে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে? যেহেতু 2+, তাহলে 2 ফ্যারাডে লাগবে। আচ্ছা SO4 2-, তাহলে এখানে কয় ফ্যারাডে লাগবে? এখানেও 2 ফ্যারাডে লাগবে। মানে 2 ফ্যারাডে দিলে কপারও বিজারিত হবে, সালফেটও বিজারিত হবে। এখন কি বলছে? দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিছে, 2 ফ্যারাডে লাগতো। 1 মোল হইতে গেলে আমার 2 ফ্যারাডে লাগতো, তাহলে 1 ফ্যারাডে দিছে, তাহলে অর্ধেক মোল হবে, মানে 0.5 মোল কপার ক্যাথোডে জমা হবে। বুঝছো কিনা? তাইলে 0.5 মোল কপার ক্যাথোডে যুক্ত হবে। সবাই বুঝছো কিনা বলো এখন? সবাই বলো তো, অল ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে। ব্রেইন মানে ব্রেইন না ব্রাইন, ঠিক আছে? আচ্ছা তাহলে কতটুকু? 0.5 মোল কপার কতটুকু জমা হবে? 0.5 মোল। যদি এখানে বলতো 2 ফ্যারাডে চার্জ দিছি, 2 ফ্যারাডে দিছি, তখন বলতো 1 মোল। যদি এখানে বলতো 4 ফ্যারাডে দিছি, তখন তাহলে কয় বলতো? 2 মোল কপার ক্যাথোডে জমা হবে। ঠিক আছে? ওকে ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার চলে আসো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা একটু পড়তে হবে। এখানে কয়েকটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান সরাসরি মুখস্থ রাখতে হবে, বুঝছো? জি ভাইয়া, অল ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? আচ্ছা আমি একটু শিখাই দিই। দেখো হাইড্রোজেন এখানে কত আছে? H2 না? তাহলে পয়েন্টের পরে 2 × 4, 4টা শূন্য দিবা, 1 2 3 4। ঠিক আছে, H2 2 2 × 4, 4টা শূন্য। হাইড্রোজেন কত নাম্বার মৌল? 1 নাম্বার। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন তুল্য সংখ্যা। তাই অক্সিজেন O2, তাইলে ওই যে 2 আছে, 2 2 কত? 4। তাহলে পয়েন্টের পরে 1 2 3 4টা শূন্য দিলাম। অক্সিজেন কত নাম্বার? 8 নাম্বার মৌল। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের তুল্য সংখ্যা। ঠিক আছে, খুবই সহজ। পরীক্ষায় সারা জীবন আসবে সিলভার, এটা না পারলে তুমি ফেল, এটা না পারলে জীবনও তুমি পারবা না, আর এটা তোমার পরীক্ষায় ভুল হবেই। সিলভার বলবা 0.00118 গ্রাম পার কুলম। এদের একক কিন্তু সব গ্রাম পার কুলম। এদের একক কি? গ্রাম পার কুলম একক লাগবে, যাদের লেখা আছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম। তোমার পরীক্ষায় আসবে কোনটা? সিলভার। সবাই সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কমেন্ট করো। 0.00118 পরীক্ষায় কি দিবে জানো? 0.00118, 0.00118 এরকম দিবে। আসলে কি 0.00118, 0.00118 গ্রাম পার কুলম। এটা কিন্তু পরীক্ষা আসবে 0.00118। ঠিক আছে, এটা পারতে হবে 0.00118। আচ্ছা, এই যে ফৌজিয়া আবিদা কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে 0.401, এইটারে আমি লিখতে পারি 1 × 10⁻⁵। কেন? 1 2 3 4 5 নাম্বার 1, তাহলে 1 × 10⁻⁵ লিখতে পারি। এটাই হচ্ছে এখানে লিখছে। এই যে 0.00118, এইটারে আমি লিখতে পারি 1.118 যদি দিই,
মানে আমি এইখানে পয়েন্ট দিছি, তাহলে কয়টা ঘর সংখ্যা পরে পয়েন্ট দিছি, 3টা সংখ্যা পরে না, তাহলে ইন্টু 10⁻³ লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের সিলভারেরটা। অক্সিজেন কই? অক্সিজেন এখানে দেয় না যদিও, আচ্ছা লাগবে না। তুমি আর কি মনে রাখবে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর ভর কত? 27 না? 27 না? অ্যালুমিনিয়াম কত? 27 না? আচ্ছা তাহলে দেখো 9 আর 3 কত হয়? 3 নং কত? 27 মনে রাখবা। কপার আর জিঙ্ক, কপার হচ্ছে 29, জিঙ্ক হচ্ছে 39। কপার হচ্ছে 29, জিঙ্ক হচ্ছে 29। কপার 29 নম্বর মৌল না? হ্যাঁ, তাহলে কপার হচ্ছে 29। দেখছো, কপার 29 নম্বর মৌল, 29। আর জিঙ্ক বললে বলবা 39, জিঙ্ক বললে 39, কপার বললে 29। আর এই দুটো দেখো 10⁻⁴ আছে, 10⁻⁴ আছে। একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এই মানগুলো আসে, কিন্তু সিলভারেরটা 0.00118 এই আকারে বেশি আসে, এটা পারতে হবে। ঠিক আছে, সবার মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে সবার? সবাই পারবা? কপার 29, জিঙ্ক 39, -4, অ্যালুমিনিয়াম 27, তাই 3 নং কত? 27। হাইড্রোজেন বলছি, সিলভার বলে ফেলছি, তাহলে এটুকু পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সবাই পারো তাহলে অক্সিজেনের তুল্যভরটা কমেন্ট করে দাও তো। অক্সিজেনের তুল্যভর কত? সবাই একটু কমেন্ট করে দাও। অক্সিজেনেরটা কমেন্ট করে দাও। ঠিক আছে, আমি দেখবো। এবার আসো রাসায়নিক তুল্যভর। ভাই তুল্যভর বের করে কি দিয়ে জানো? তুল্যভর বের করি হচ্ছে এই যে সর্বোচ্চ যোজনে দিয়ে ভাগ দিই। তুল্যভর মানে কি? যোজনে দিয়ে ভাগ। কি দিয়ে ভাগ ভাইয়া? যোজনে দিয়ে ভাগ। কি দিয়ে ভাগ? যোজনে দিয়ে ভাগ। যদি বলে কপারের তুল্যভর কত, তো কপারের ভর কত? 63.5। কপারের সর্বোচ্চ যোজনে কত? কপার 2+ হতে পারে, তাহলে 63.5 2 দিয়ে ভাগ দিয়ে দিবে, 31.75 আনসার হবে। ঠিক আছে, যদি বলে ভাই কপার সালফেটের তুল্যভর কত, তাহলে কপার সালফেটের ভর কত? 159.5। আর কপার 2+ SO4 2- না, তাহলে সর্বোচ্চ যোজনী কত? 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে H+SO4 2-, তাহলে এই যে 2 - 2 হচ্ছে সর্বোচ্চ, তাহলে 98 2 দিয়ে ভাগ দিতে হবে। সোডিয়াম কার্বনেট কত? 106, CO3 2-, Na+ 2টা, এই জন্য 2+, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ দিলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। ব্যতিক্রম 2টা, KMnO4 আর K2Cr2O7। KMnO4 এ 5 দিয়ে ভাগ দিতে হয়, K2Cr2O7 এ 6 দিয়ে ভাগ দিতে হয়, মনে রাখবা। 5 দিয়ে ভাগ এটা 6 দিয়ে ভাগ। আর এই ভর সংখ্যাটা একটু মনে রাখতে হয়। K2Cr2O7 বলে 294, KMnO4 বলে 158। ভাগ দিলে দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। মানে তুমি সর্বোচ্চ যোজনী দিয়ে ভাগ দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, যোজনী দিয়ে ভাগ দিয়ে পেয়ে যাবা। বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত হবে? একটু কমেন্ট করো সবাই, যে যদি পারো তাহলে মনে করবো যে বুঝছো। 0.408। ঠিক আছে, থ্যাংক ইউ। অর্পা, অর্পিতা বাছার, অর্পিতা রয়, ঐশী, দেবনাথ, জুথি, সরস্বতী, বাবলু দাদা সবাই কমেন্ট করতেছে, থ্যাংক ইউ। তুমি এটা কমেন্ট করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? কমেন্ট করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? সবাই একটু কমেন্ট করে দাও। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কমেন্ট করো, একটু দেখবো সবার। হ্যাঁ, আচ্ছা এখানে চলে আসো। কি বলছে? আচ্ছা ডাউন পদ্ধতি পরীক্ষায় আসবে। ডাউন পদ্ধতিতে কি তৈরি, কোন ধাতু নিষ্কাশন করা হয়? সোডিয়াম। না পারলে ফেল। সবাই কমেন্ট করো, ডাউন পদ্ধতিতে কোন ধাতু? সোডিয়াম। আর যদি বলে ডাউ পদ্ধতিতে কি তৈরি হয়? ডাউ পদ্ধতিতে হচ্ছে ফেনল তৈরি হয়। এটা জৈব যৌগে পড়ছো। ডাউ পদ্ধতিতে ফেনল। আর ডাউন বললে সোডিয়াম। ডাউন পদ্ধতিতে কোনটা? সোডিয়াম। ডাউ পদ্ধতিতে কোনটা? ফেনল। ভুল করা যাবে না, পরীক্ষা আসবে দুইটাই। ঠিক আছে, সবাই কমেন্ট করো, ডাউন পদ্ধতিতে কোনটা নিষ্কাশন করি, ডাউ পদ্ধতিতে কোনটা নিষ্কাশন করি। কমেন্ট করো সবাই, ডাউনে কোনটা, ডাউয়ে কোনটা। এই যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি পাবো? অলরেডি পড়াই ফেলছি। বক্সাইটের সংকেত লাগবে কিন্তু, Al2O3 অনুপানি। বক্সাইটের সংকেত একটু কমেন্ট করে ফেলো। বক্সাইটের সংকেত কি? কমেন্ট করলে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যাবে ক্লাসে, বুঝছো? এই জন্য কমেন্ট করো। বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 অনুপানি। Al2O3 অনুপানি মানে কি? অ্যালুমিনিয়াম না? তাহলে দেখো এই বক্সাইট থেকে আমরা কি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করি। কোশ্চেন হবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় নিচের কোনটি থেকে? অ্যান্সার হচ্ছে বক্সাইট। তুমি সংকেত পারলে পারবা। ওকে, তারপর দেখো ব্লিস্টার কপার নামে একটা কপার আছে, বুঝছো? এই যে অবিশুদ্ধ কপারের নাম হচ্ছে ব্লিস্টার কপার। কোশ্চেন হবে ব্লিস্টার কপারে কত % কপার থাকে? বলবো 97 থেকে 98% কপার থাকে, শেষে আর কিছু লাগবে না। তাহলে কমেন্ট করো, ব্লিস্টার কপারে কত % কপার থাকে? 97 থেকে 98%। সবাই একটু কমেন্ট করে দাও, ব্লিস্টার কপারে কত % কপার আছে? ব্লিস্টার কপারে কত % কপার আছে? আচ্ছা আগেরটা কি কমেন্ট করছে সবাই? 40। ভেরি গুড। এই তো বুঝছো। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40 না? এটা প্লাস এটা মাইনাস, মানে সর্বোচ্চ চার্জ কত? 1। তার মানে 40-এ আমি 1 দিয়ে ভাগ দেবো। 1 দিয়ে ভাগ দিলে কি হয়? 40। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওর তুল্যভর শেষ। আচ্ছা এবার চলে আসো, তাহলে ব্লিস্টার কপারে কত % কপার থাকে? কমেন্ট করতে বলছি। ইলেকট্রোপ্লেটিং করা হয় কি দিয়ে? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। এই দুটো তো পরীক্ষা আসবেই। ইলেকট্রোপ্লেটিং করা হয় নিকেল আর
ক্রোমিয়াম দিয়ে। কোশ্চেন হবে ভাইয়া গ্যালভানাইজিং করা হয় কোনটা দিয়ে? গ্যালভানাইজিং কমেন্ট করো তো, গ্যালভানাইজিং করা হয় কোনটা দিয়ে? গ্যালভানাইজিং করা হয় কোনটা দিয়ে? গ্যালভানাইজিং করা হয় কোনটা দিয়ে? গ্যালভানাইজিং করা হয় বলবো ভাইয়া জিঙ্ক দিয়ে। কোনটা দিয়ে? জিঙ্ক। কেন? এই যে নামের সাথে তো আছে গ্যালভানাইজিং, কি আছে? গ্যালভানাইজিং। তাহলে গ্যালভানাইজিং করি জিঙ্ক দিয়ে, গ্যালভানাইজিং করি জিঙ্ক দিয়ে, ইলেকট্রোপ্লেটিং করি নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। মনে রাখতে হবে ইলেকট্রোপ্লেটিং করি নিকেল আর ক্রোমিয়াম দিয়ে, গ্যালভানাইজিং করি জিঙ্ক দিয়ে, গ্যালভানাইজিং করি জিঙ্ক দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই সক্রিয়তা সিরিজ থেকে আরেকটা কোশ্চেন হয়, বুঝছো, যে কোনটা কোন পাত্র ব্যবহার করা যাবে, কোন পাত্রে ব্যবহার করা যাবে। মনে রাখবা, কি মনে রাখবা? শিহাব ভাই, ঠিক আছে, শিহাব ভাইয়ের আমরা বিয়ে দিব। শিহাব ভাই তো এখনো বিয়ে হয় না, জানো তো, সবার বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমি আর শিহাব ভাই সিঙ্গেল, আর সবাই বিবাহিত। ঠিক আছে, কসিং। তো শিহাব ভাই আমরা বিয়ে দিব। আগে শিহাব ভাই তো আমার বড়, এখন ভাইরে বিয়ে না দিতে আমি বিয়ে করতে পারতেছি না, তাই না? তো শিহাব ভাইরে বিয়ে দিব। তো বিয়ে দিলে আমরা একটা কি করছি, আমরা চিন্তা করছি একটা পত্রিকায় হচ্ছে একটা বিজ্ঞাপন দিব, বুঝছো? কি বিজ্ঞাপন? যে পাত্রী চাই ভালো পাত্র নিচে। ঠিক আছে, তাহলে পাত্রী চাই ভালো পাত্র নিচে, মানে নিচে বলে এখানে একটা শিহাব ভাইয়ের একটা এই যে সুন্দর একটা ছবি আঁকাই দিব। এই যে এটা হচ্ছে শিহাব ভাই। না, শিহাব ভাই তো আবার পেট মোটা, এটা পেট মোটা বানাই দিই। ঠিক আছে, এবার হচ্ছে শিহাব ভাই, তাই না? তাহলে এই যে কি বলবো, পাত্রী চাই ভালো পাত্র নিচে, নিচে কি বলবো, শিহাব ভাই ছবি দিয়ে দিব। ঠিক আছে, তার মানে খেয়াল রাখার বিষয় হচ্ছে ভালো পাত্র কোথায়? নিচে, মানে যে যত নিচে আছে সে তত ভালো পাত্র। মনে থাকবে, যে যত নিচে আছে সে তত ভালো পাত্র। যেমন আমি এই যে অ্যালুমিনিয়াম আছে আর আয়রন আছে, এই দুইটা নিলাম। ঠিক আছে, এখানে পাত্র হিসেবে ভালো কোনটা? নিচে কোনটা আছে? আয়রন। তাহলে এটা হচ্ছে ভালো। মানে আমি আয়রনের পাত্রে অ্যালুমিনিয়াম রাখতে পারবো, কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে আয়রন রাখলে ক্ষয় হয়ে যাবে। আমি এই যে নিকেল কপারের পাত্রে রাখতে পারবো, কিন্তু কপার কিন্তু নিকেলের পাত্রে রাখতে পারবো না। আমি কপার সিলভারের পাত্রে রাখতে পারবো, কারণ যে যত নিচে আছে সে তত ভালো পাত্র, মানে নিচে যে থাকবে সে হচ্ছে ভালো পাত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভাই আমরা পাত্রী দেখছি, হ্যাঁ আমরা সবাই পাত্রী দেখছি। কেউ যদি পাত্রী পাও তাহলে অবশ্যই যোগাযোগ করবা। গ্যালভানাইজিং, ওকে ঠিক আছে। এই তো 97-98, তো সবাই তো কমেন্ট করতেছো, সবাই অনেক ধন্যবাদ। সিঙ্গেল থাকা লাগবে শিহাব ভাইয়ের আশা করলে, তাই তার মানে এই তুমি বলতে চাচ্ছ যে শিহাব ভাইয়ের বিয়ে হবে না? না না, শিহাব ভাইয়ের বিয়ে খুব দ্রুত আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে বুঝতে পারছি নিচে থাকলে পাত্র হবে। হ্যাঁ, নিচে থাকলে পাত্র হবে না, মানে ভালো পাত্র নিচে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো, ঠিক আছে, এটা তো আমরা পড়ে ফেলছি, তাই না? এই যে আনায়নও আমরা পড়ে ফেলছি। ওকে, এবার আসো, এইখানে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এইসব না পড়লেও হবে। আমি যেটুকু বুঝাইছি ওইটুকু যদি তুমি বুঝে থাকো, তোমার সব না পড়লেও হবে। ঠিক আছে, এবার আসো জারণ বিজারণ বিভবের এখানে চলে আসছি। অ্যানোডে কি হয় আমরা জানি ভাই, জারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। জারণ মানে কি? জারণ মানে ছাড়ন। এই যে জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। আর বিজারণ মানে কি? গ্রহণ। কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এগুলো সব বাচ্চাদের পড়ে, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমি ডিটেলস বলবো না। এই যে দেখো বলছে জিঙ্কের বিভব কত? জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76, আর বিজারণ বিভব বললে বলবো -0.76। আমি পরে দেখাচ্ছি, বুঝছো? আচ্ছা, মানে জারণ বিভব আর বিজারণ বিভব একটা আরেকটার উল্টা। যদি জিঙ্কের জারণ বিভব হয় 0.76, বিজারণ বিভব হবে -0.76। বলছে এই যে বিজারণ বিভব কার? কপারের বিজারণ বিভব কত? +0.34। তাহলে বলো তো কপারের জারণ বিভব কত হবে? একটু কমেন্ট করো তো, কপারের জারণ বিভব কত হবে? সবাই একটু কমেন্ট করো, কপারের জারণ বিভব কত? সবাই কমেন্ট করে দাও, কপারের জারণ বিভব কত? একটু কমেন্ট করে দাও। ঠিক আছে, এবার চলে আসো, এখানে সমীকরণটা লাগে। নিচের কোন সমীকরণটি সঠিক? ই সেল ইকুয়ালস টু অ্যানোডে অক্সিডেশন হয় প্লাস ক্যাথোডে রিডাকশন হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এখন যদি আমি এখানে রিডাকশনের জায়গায় অক্সিডেশন লিখে দিই, আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, বুঝছো? এখন কোনটি সঠিক এইটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। দেখো, ক্যাথোডে রিডাকশন মাইনাস অ্যানোডে রিডাকশন, তুমি দেখে প্রথমে বুঝবা না, এটা একটু লিখে রাখো। কারে মাইনাস আরে, কি বললাম? কারে মাইনাস আরে, সহজে মনে থাকবে তাইলে। ঠিক আছে, কারে মাইনাস আরে, এটা হচ্ছে আমাদের সঠিক। হ্যাঁ, কারে মাইনাস আরে, কারে মানে ক্যাথোডে রিডাকশন মাইনাস অ্যানোডে রিডাকশন। দেখো, কারে মানে কি? ক্যাথোডে রিডাকশন মাইনাস অ্যানোডে রিডাকশন, কারে মাইনাস আরে মনে রাখবে, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে, যার -0.34 মাইনাস, ঠিক আছে, ওই মানে জাস্ট মানটা উল্টায় যাবে। ওকে ঠিক আছে, দেখো কয়েকটা ভোল্টেজ দেওয়া আছে, একটু মুখস্থ করতে হবে। আমাদের 1 ঘন্টা ক্লাস প্রায় শেষ, আমরা 10 মিনিট ক্লাস নেব, 10 মিনিটে যতটুকু হয় ইনশাল্লাহ অতটুকুই আমরা পড়বো। ঠিক আছে, প্রেশার নেওয়ার দরকার নেই, চলো আমরা পড়ি। ঠিক আছে, দেখো ড্রাই সেল বা শুষ্ক কোষ এর বিভব কত? 1.50 ভোল্ট, এটা আমরা জানি। ড্রাই সেল মানে হচ্ছে যে পেন্সিল ব্যাটারি পাওয়া যায়। পেন্সিল ব্যাটারি কি বলবো, এই যে ধরো রিমোট, হ্যাঁ, যে আমাদের টিভি রিমোট আছে না, রিমোটের পিছনে যে ব্যাটারি আছে, আমি দেখাবো, এই যে দেখো সানলাইট ব্যাটারি, দেখছো দেখা যাচ্ছে, এই ব্যাটারিটা আমরা বলি ড্রাই সেল। ঠিক আছে, এটা আমরা কি বলি, বাজারে ব্যাটারি হিসেবে পাওয়া যায়, এটা হচ্ছে ড্রাই সেল। আচ্ছা, তাহলে ড্রাই সেলের বিভব কত? সবাই কমেন্ট করো, ড্রাই সেলের বিভব কত? সবাই একটু কমেন্ট করে দাও। 1.50 ভোল্ট, সবাই একটু কমেন্ট করো, ড্রাই সেলের বিভব কত? 1.50 ভোল্ট। লেড অ্যাসিড কার ব্যাটারি, মুখস্থ, লেড অ্যাসিড কার ব্যাটারি, এখানে 6টা সেল থাকে। আমাদের গাড়িতে লেড অ্যাসিড কার স্টোরেজ ব্যাটারি ব্যবহার করা হয়। গাড়িতে 6টা ব্যাটারি থাকে। কয়টা ব্যাটারি? 6টা ব্যাটারি, প্রত্যেকটা 2 ভোল্ট করে। প্রত্যেকটা কত ভোল্ট করে? 2 ভোল্ট করে। তাহলে 6 দুগুণে টোটাল কত ভোল্ট থাকে? 12 ভোল্ট। তাহলে গাড়িতে 6টা সেল থাকে, 2 ভোল্ট করে, টোটাল 12 ভোল্ট। মনে রাখতে হবে। ভাইয়া বলছে ক্যালকুলেটরে মার্কারি একটা আছে, ক্যালকুলেটরে সিলভার একটা আছে। মার্কারি মানে পারদ, সিলভার মানে রূপা। বলো তো কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? অবশ্যই সিলভারের দাম বেশি। পারদ তো থার্মোমিটারেও পাওয়া যায়, থার্মোমিটার তো খুবই কম দামি, তাই না? আর রূপা ও সোনার তুলনায় কম, কিন্তু দামি তো আছে, তাই না? এই জন্য যদি বলে মার্কারি তাহলে কম দিবা 1.3, আর যদি বলে সিলভার মানে রূপা তাহলে এর দাম বেশি, তাহলে বলবো 1.6। ঠিক আছে, লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন মানে যেগুলো রিচার্জ করা যায়, ফোনে চার্জ দেওয়া যায়, ফোন চার্জ দিই না আমরা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ল্যাপটপে আমরা চার্জ দিই না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি 3.7। মনে রাখবা, তুমি যদি মোটামুটি ভালো একটা ল্যাপটপ কিনতে যাও, মোটামুটি ভালো একটা ল্যাপটপ কিনতে গেলে কত টাকা লাগবে জানো? 37,000 টাকা লাগবে। কত টাকা লাগবে? 37,000। তুমি আমার 37,000 টাকা দিলে আমি তোমার একটা ল্যাপটপ দেবো, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড। আচ্ছা ঠিক আছে, চাইলে 37,000 টাকায় ল্যাপটপ পাওয়া যায়। এবং লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি বলে 3.7 ভোল্ট। আর হাইড্রোজেন ফুয়েল সেল, এটা সবচেয়ে সহজ। হাইড্রোজেন ফুয়েল সেল কি বলতো? 1.23। ঠিক আছে, সহজ না? 1.23 পারো? হ্যাঁ, তো 1.23 বলে দিবা। 1.23 1.23 1.23 1.23 1.23 1.23। তাহলে দেখো ড্রাই সেল বললে 1.5, গাড়িতে 12 ভোল্ট টোটাল, ক্যালকুলেটর মার্কারি বললে 3, আর তোমার সিলভার বললে 1.6। ল্যাপটপের দাম 37,000 বলছে। হাইড্রোজেন ফুয়েল সেল কত? 1.23 পারতে হবে। তো সবাই কমেন্ট করো তো সিলভারে, আচ্ছা ক্যালকুলেটরে সিলভার ব্যাটারি, সিলভার বলছে, সিলভারে কত বলবা? ঠিক আছে, আর লাস্টে হাইড্রোজেন ফুয়েল সেলের বিভব কত? হাইড্রোজেন ফুয়েল সেল দুটো কমেন্ট করতে, হাইড্রোজেন ফুয়েল সেল কত? হাইড্রোজেন ফুয়েল সেল কত? ঠিক আছে, ই সেল যদি আল্লাহ ই সেল যদি 0-র বেশি হয়, মানে ই সেল কি পজিটিভ, ই সেল যদি 0-র বেশি হয় মানে অর্থাৎ কি 0-র বেশি মানে কি পজিটিভ বা ধনাত্মক, তাহলে এটা বলবা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে। যদি ই সেল 0-র কম হয় মানে নেগেটিভ হয়, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, খুবই সহজ। আর যদি ই সেল 0 হয়ে যায় তাহলে কোষটা কি হয়ে গেছে? মৃত হয়ে গেছে, কোনো বিক্রিয়া হচ্ছে না। মানে ই সেল পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত, নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত না, 0 হলে মৃত। 0 হলে কি? মৃত, পাঠতে হবে। ঠিক আছে, প্রমাণ কোষ বিভব। আচ্ছা, প্রমাণ কোষ বিভবে তাপমাত্রা 25, চাপ 1 atm, ঘনমাত্রা 1 মোলার, কোন ধাতু কোন ইলেকট্রোড ব্যবহার করা হয়? প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করা হয়। এগুলো আমি আসলে বলতে যাচ্ছি না, বুঝছো? এমনি সময় হয়ে গেছে, তোমাদের কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে। ধাতুর প্রকৃতি, ঘনমাত্রা, তাপমাত্রা, প্রকৃতি, এগুলোর উপর নির্ভর করে একটু দাগ দিয়ে রাখো, পড়ে ফেলবা। ঠিক আছে, এই যে এই জায়গাটা আসো, এটা হচ্ছে, এটা কিন্তু বিজারণ বিভব। এখানে যা যা দেয়া আছে কি মনে রাখবা? এগুলো সবই কি? বিজারণ বিভব। এগুলো সবই কি লিখলাম? বিজারণ বিভব। ঠিক আছে, তাহলে এখানে যা যা আছে সবই কি? বিজারণ বিভব। তাহলে যদি তোমার কাছে জারণ বিভব চাই, তাহলে চিহ্ন উল্টাই দিতে হবে। ঠিক আছে, মানে দেখো খেয়াল করো কি বলছে, এখানে বলছে লিথিয়ামের বিজারণ বিভব কত? -0.34। যদি বলে লিথিয়ামের জারণ বিভব কত, পরীক্ষায় কোশ্চেন চাই, তাহলে তুমি কি বলবা? +3.04। বোঝা গেছে? মানে তাহলে এখানে কি আছে? বিজারণ। মনে রাখবা ব মানে কি? বইয়ে দেয়া আছে বিজারণ, এখানে যেটা দেয়া আছে এটা কি? বিজারণ। বইয়ে দেয়া আছে বিজারণ, জারণ চাইলে উল্টাই দিবা। এখন ভাই এতগুলা মান সব কি মনে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আমি যেগুলো দাগাই দিয়েছি শুধু সেগুলো পড়বা। লিথিয়ামেরটা মুখস্থ করবা, পটাশিয়ামেরটা মুখস্থ করবা। ঠিক আছে,
এই যে জিঙ্ক, জিঙ্ক তো 0.76, এটা সারা জীবন লাগে, পরীক্ষায় লাগে। আয়রনটা ইম্পর্টেন্ট 0.44, এটা মুখস্থ করবো, আয়রনটা লাগবে। হ্যাঁ, তারপর কি, তারপর লাগবে হচ্ছে হাইড্রোজেন, তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎ শূন্য আমরা সবাই জানি। কপারেটটা লাগবে, কপারেটটা হচ্ছে 3,4। এই যে জিঙ্ক আর কপার, এই দুইটা তো সবসময় পরীক্ষায় দেয়, এই দুইটা তো সবাই পারি। তারপরে এই যে মার্কারিটাও পড়তে হবে, আচ্ছা সিলভার হচ্ছে 0.80, মার্কারি 0.79, দুইটাই পড়বা, ঠিক আছে? এইটুকু পড়লে হবে। আর গোল্ডটা মাঝে মধ্যে দেয় 1.42। তাইলে এখানে যেগুলো আমি দাগাই দিছি এইটুকু পড়লে হবে, এর বাইরে লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যেই পরীক্ষা ইনশাল্লাহ দিবে, ঠিক আছে? তাইলে আমার একটু কমেন্ট করে বলো তো, আমার সবাই একটু কমেন্ট করে বলো যে কপারের জারণ বিভব কত? সবাই একটু কমেন্ট করো, আমি একটু দেখবো কপারের জারণ বিভব কত, কপারের জারণ বিভব কত, ঠিক আছে? কপারের জারণ বিভব কত একটু কমেন্ট করে দাও। তাই মরিচা সংকেত তো পরীক্ষায় আসছে, শিওর মনে করে ধরে রাখো, Fe2O3.3 অনুপানি। সবাই একটু মরিচার সংকেতটাও কমেন্ট করে দাও। মরিচার সংকেত কি? Fe2O3.3 অনুপানি। মরিচার সংকেত কি বলো তো? মরিচার সংকেত কি? সবাই কমেন্ট করো, মরিচার সংকেত কি? মরিচা সংকেত হচ্ছে Fe2O3.3 অনুপানি। মরিচা পড়া রোধ করতে জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে কি করা হয়? গ্যালভানাইজিং করা হয়, জন্য বলতেছে জিঙ্ক, মনে আছে? তাহলে গ্যালভানাইজিং করে জিঙ্ক দিয়ে কি কারণে? মরিচা পড়া রোধ করতে। মরিচা সংকেত কি? Fe2O3.3 অনুপানি। লিখলে মুখস্থ হয়ে যাবে। আর এই যে ক্রোমিয়াম আর নিকেল দিয়ে আমরা কি করি? ইলেকট্রোপ্লেটিং করি। ইলেকট্রোপ্লেটিং করি নিকেল আর ক্রোমিয়াম দিয়ে, আর গ্যালভানাইজিং করি কি দিয়ে? জিঙ্ক দিয়ে। ঠিক আছে, চলে আসো। গঠন অনুসারে আবার বলছে 5টা ভাগ আছে, বুঝছো? কি বলছে? ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ। খেয়াল করো, উদাহরণে দেখবে যে ধাতু আছে, ধাতুর আয়ন আছে, ধাতু আছে, ধাতুর আয়ন আছে। সহজ না? দেখেই বলা যায়। ধাতুর অদ্রবণীয় লবণ, মানে অদ্রবণীয় লবণ মানে ক্যালোমেল অর্ধকোষ হবে। হ্যাঁ, এই যে ক্যালোমেল, এই HgCl2, এটাকে আমরা বলি ক্যালোমেল। তাহলে তুমি Hg2Cl2 দেখলেই কি দেখাই দিবা? ক্যালোমেল, বা এই যে ধাতু অদ্রবণীয় লবণ। এবার বলছে ধাতু অ্যামালগাম। অ্যামালগাম মানে শুধু মার্কারি। অ্যামালগাম মানে কি? শুধু মার্কারি। এই যে সোডিয়ামে মার্কারি থাকলে কি বলবো? অ্যামালগাম। মার্কারি থাকলে কি বলবো? অ্যামালগাম। জারণ বিজারণ অর্ধকোষ। দেখো জারণ, এই যে SN2+ থেকে 4+ হচ্ছে জারণ হচ্ছে, আবার 4 থেকে 2 হইলে বিজারণ, 2 থেকে 3 হচ্ছে জারণ, আবার উল্টা হইলে কি? বিজারণ। খেয়াল করো, আমরা পড়ছিলাম ধাতুর আয়ন যখন বলছিলাম এক পাশে চার্জ ছিল, কিন্তু দেখছো এক পাশে চার্জ। যখন জারণ বিজারণ বলবো, দুই পাশেই চার্জ আছে, দুই পাশেই চার্জ আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর লাস্টে কি বলছে? গ্যাস অর্ধকোষ। এই হাইড্রোজেন কি গ্যাস না? ক্লোরিন কি গ্যাস না? তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন থাকলে গ্যাস অর্ধকোষ। এগুলো আলাদা করে কিছু মুখস্থ করা লাগে না, এমনি পারা যায়, দেখলেই পারা যায়। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে লবণ সেতু। লবণ সেতু কি আকৃতির? বলবো ভাই ইউ আকৃতির। কি আকৃতির? ইউ আকৃতির। এগুলো না পারলে ফেল। লবণ সেতুর উপাদান কি কি? এগুলো কত ml? 0.1 মোলার ঘনমাত্রা। সবাই একটু বলো তো, লবণ সেতুতে যে লবণ ব্যবহার করা হয় এর ঘনমাত্রা কত? সবাই একটু কমেন্ট করো। লবণ সেতুতে যে লবণ ব্যবহার করা হয় তার ঘনমাত্রা কত? একটু কমেন্ট করো সবাই। লবণ সেতুতে যে লবণ ব্যবহার করা হয় এর ঘনমাত্রা কত? লবণ সেতুতে যে লবণ ব্যবহার করা হয় এর ঘনমাত্রা কত? সবাই একটু কমেন্ট করো। 0.1 মোলার ঘনমাত্রা। কত? 0.1 মোলার। এই লবণ সেতু লবণগুলার তো পাড়াই লাগে। এর নিমোনিক্স আছে। কি নিমোনিক্স? এইখানে লিখি, কে ছিল, আরে কে ছিল, কে নাই, ঠিক আছে? আমি নাই, তারপর হচ্ছে সোডিয়াম সাই। কি বললাম? তাহলে সবাই মুখস্থ করো, একবার লিখো। কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম সাই। সবাই লিখো, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম সাই। এভাবে মনে রাখতে পারো, কে ছিল, কে নাই, সোডিয়াম ছিল, আমি নাই। কে ছিল, কে নাই, সোডিয়াম ছিল, আমি নাই। তো কে ছিল মানে KCl, কে নাই মানে পটাশিয়াম নাইট্রেট KNO3, আমি নাই মানে অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সাই মানে সোডিয়াম সালফেট। মনে রাখবা পটাশিয়াম ও সাই, এই যে লবণ সেতুতে K2SO4ও ব্যবহার করা হয়, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি ব্যবহার করা হয় বা হয় না। পটাশিয়াম সালফেটও ব্যবহার করা হয়। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম সাই, পটাশিয়াম ও সাই। কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম সাই, পটাশিয়াম ও সাই। এই 5টা সবাই কমেন্ট করো, এটা পরীক্ষায় আসবে। সোডিয়াম ছিল, আমি নাই। হ্যাঁ, পটাশিয়ামও ছিল, সোডিয়ামও ছিল, পটাশিয়ামও ছিল, শুধু আমি ছিলাম না। ঠিক আছে, সোডিয়াম ছিল, পটাশিয়ামও ছিল, আমি নাই। ঠিক আছে, এটুকু পারতে হবে। সবাই একটু কমেন্ট করো।
আচ্ছা ঠিক আছে, এবার আসো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আমরা জানি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, তাই না? এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এর ভোল্ট কত? 0 ভোল্ট। 0 ভোল্ট মুখ্য নির্দেশক। অনুশীলনীতে এটা ভুল ছিল, এখন ঠিক করছে কিনা জানি না, কিন্তু মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যেটা হচ্ছে 0 ভোল্ট। আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার কারা? ক্যালোমেল, গ্লাস, সিলভার ক্লোরাইড, কুইন হাইড্রোজেন, এগুলো হচ্ছে বলবা কি গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তড়িৎ কোষ, তড়িৎ রাসায়নিক আছে, তড়িৎ বিশ্লেষ্য আছে, একটু পড়বে, এক প্রকোষ্ঠিকারা, দ্বিপ্রকোষ্ঠিকারা, ঠিক আছে? একটু পড়ে ফেলবে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাং হয়ে গেছে, আমরা হ্যাং হয়ে গেছি। কত সময় হয়েছে? এই যে কান্নাকাটি করে শুরু করে দিচ্ছে, দেখছো? আমরা একটু এরা কি করি, এর একটু সুস্থ করার চেষ্টা করি। সুস্থ কেমনে করবো? রিলোড করতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই যে সুস্থ হয়ে গেছে। ওকে, তোমরা একটু রিলোড করো, নিজেরা রিলোড করো, আবার সুস্থ হয়ে যাও। ঠিক আছে, আমরা আর 5 মিনিট পড়বো, এগুলো একটু রিডিং পড়ে নিবো। আমি অত বেশি ডিটেলস যাচ্ছি না, বুঝছো? অনেক বড় চ্যাপ্টার আসলে, হ্যাঁ, কিছু করার নাই। আচ্ছা, এটা কোশ্চেন হবে, ড্যানিয়েল কোষের বিভব কত? বলবো 1.1 ভোল্ট। ড্যানিয়েল কোষের বিভব কত? 1.1 ভোল্ট। এই যে শুষ্ক কোষ বা ড্রাই সেল, এটা না পারলে তো ফেল। ড্রাই সেল আমি দেখালাম না একটু আগে, ব্যাটারি, ওই যে সানলাইট ব্যাটারি, আবার হক ব্যাটারি পাওয়া যায়, বিভিন্ন ব্যাটারি পাওয়া যায়, বুঝছো? সানলাইট বেশি চলে, তো এগুলো হচ্ছে শুষ্ক কোষ। এই যে এক প্রকোষ্ঠ, একটাই তো সেল, একটাই ব্যাটারি, এটা কি প্রাইমারি কোষ, ঠিক আছে? আচ্ছা, বাজারে এটা কি নামে পরিচিত? ব্যাটারি নামে পরিচিত। খেয়াল করো, এই যে জারক রূপে কি ব্যবহার করা হয়? শুষ্ক কোষে জারক রূপে ব্যবহার করে ম্যাঙ্গানিজ অক্সাইড। সবাই এটা একটু কমেন্ট করে দাও, এটা কেউ পারে না, পরীক্ষায় আসলে কি জানো, জারক রূপে কোনটা ব্যবহার করে, এটা কেউ পারে না। তো সবাই একটু কমেন্ট করো, জারক রূপে কোনটা ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ অক্সাইড। শুষ্ক ব্যাটারিতে জারক রূপে কোনটা ব্যবহার করা হয়? বলো হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। শুষ্ক ব্যাটারিতে জারক রূপে কোনটা ব্যবহার করা হয়? শুষ্ক ব্যাটারিতে জারক রূপে কোনটা ব্যবহার করা হয়? একটু কমেন্ট করো সবাই, জারক রূপে কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, ম্যাঙ্গানিজ অক্সাইডটা পাঠতে হবে। বিদ্যুৎ উত্তেজক কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, পরীক্ষা আসবেই। বিদ্যুৎ উত্তেজক কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। পোলারায়ন বা ছদন নিবারক, কি লেখা আছে দেখো, ছদন। ছদন মানে কি? তোমার মনে কিছু খারাপ আসতেছে, খারাপ কিছু আসতেছে, যদি খারাপ কিছু আসে তাহলে তোমার মন নষ্ট, তাহলে তোমার কি মন নষ্ট। ছদন নিবারক শুনে কারোর মনে যদি খারাপ কিছু আসে তাইলে মন নষ্ট। মন মানে ম্যাঙ্গানিজ অক্সাইড, মনে থাকবে। তাহলে ছদন নিবারক কি? ম্যাঙ্গানিজ অক্সাইড। উত্তেজক জারক রূপে কি? ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে জারক আর ছদন নিবারক বলে ম্যাঙ্গানিজ অক্সাইড, আর উত্তেজক যদি বলে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। অ্যানোডে থাকে জিঙ্ক, ক্যাথোডে থাকে কার্বন। অ্যানোডে থাকে জিঙ্ক, ক্যাথোডে থাকে কার্বন। অ্যানোডে থাকে কি? জিঙ্ক, আর ক্যাথোডে কি থাকে? কার্বন। কমেন্ট করো বিদ্যুৎ উত্তেজক কোনটা, সবাই একটু কমেন্ট করো তো, বিদ্যুৎ উত্তেজক কোনটা? বিদ্যুৎ উত্তেজক কোনটা? আর কমেন্ট করবা ছদন নিবারক কোনটা? ছদন নিবারক কোনটা? এই যে ভোল্ট, এর ভোল্টেজ আমরা আগে পড়ে আসছি 1.5 ভোল্ট, মনে আছে? ভোল্টেজ কত? 1.5 ভোল্ট। কোথায় ব্যবহার করা হয়? সাইকেলের আলো, রেডিও, টর্চ লাইট, এগুলোতে সবাই হক ব্যাটারি ইউজ করা হয়, ঠিক আছে? রিমোট তুমি বলবা যে এই সব জায়গায় ব্যবহার করা হয়। ডাউন পদ্ধতিতে কি? সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। ডাউন পদ্ধতিতে কি? সোডিয়াম। এই যে এখানে দেখো আবার ব্রাইনের কথা বলছে, দেখছো? এই যে সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণ মানে কি? ব্রাইন। দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হয়? এগুলো আমরা সব পড়ে ফেলছি, এগুলো লাগবে না। এবার আসলে লেড স্টোরেজ ব্যাটারি। অ্যানোডে কি, ক্যাথোডে কি, তড়িৎ বিশ্লেষ্য কি, অনেক কিছু আছে না? এগুলো আমরা আমি লিখে দিই, আমার সাথে একটু লিখে রাখো সবাই। একটু খাতা বের করো, খাতা বের করে আমার সাথে লিখো, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি কালার আসলো? লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ, এই যে একটা। এরপরে লিখবা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, এই যে একটা। এরপরে লিখবা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এই যে একটা, ঠিক আছে? 3টা। আচ্ছা, এরপরে লিখবা হচ্ছে ফুয়েল সেল, ফুয়েল সেল, এই যে 4টা। আমরা একটু পড়ি, সবাই চলে আসো, সবাই চলে আসো, একটু মনোযোগ দাও, আমরা 4টা পড়বো এখন। সবাই কি করবা? আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? সবাই কি করবা? আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলবা। আমি লিখবো, আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসো তাইলে। প্রথমে আসছে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি, তাই না? আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে অ্যানোডে কি, ক্যাথোডে কি লাগবে আমাদের? হ্যাঁ, অ্যানোডে লেড স্টোরেজ, তাহলে কি আছে? লেড, তাহলে অ্যানোডে লেড। আর ক্যাথোডে বলবা লেড অক্সাইড ব্যবহার করা হয়। ওকে, লিথিয়াম ব্যাটারিতে অ্যানোডে কি, ক্যাথোডে কি? বলবা লিথিয়াম হচ্ছে অ্যানোডে, তাহলে লিথিয়াম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যানোডে লিথিয়াম, আর ক্যাথোডে কি বলবা? ক্যাথোডে হচ্ছে এখানে মানে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, বুঝছো? দ্বারা আমি বলতেছি, হ্যাঁ, লিথিয়াম ব্যাটারিতে হচ্ছে
SVO সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে Ag2V4O11, এটা ব্যবহার করা হয়। অ্যানোডে হচ্ছে লিথিয়াম, ক্যাথোডে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। লিথিয়াম আয়ন ব্যাটারি বললে অ্যানোডে ব্যবহার করা হয় হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, লিথিয়াম যুক্ত গ্রাফাইট ব্যবহার করা হয়। আর ক্যাথোডে ব্যবহার করা হয় হচ্ছে লিথিয়াম মেটাল অক্সাইড, লিথিয়াম মেটাল অক্সাইড। মেটাল মানে একটা ধাতু, মানে লিথিয়াম এর মাঝখানে একটা কোবাল্ট থাকবে, সাথে অক্সাইড থাকবে। লিথিয়ামের মাঝখানে আয়রন থাকতে পারে, সাথে অক্সাইড থাকবে। হ্যাঁ, লিথিয়ামের মাঝখানে ম্যাঙ্গানিজ থাকতে পারে, একটা ধাতু থাকবে আর অক্সাইড থাকবে। এটা হচ্ছে লিথিয়াম মেটাল অক্সাইড, লিথিয়াম মেটাল অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে দেখো লেড স্টোরেজ অ্যানোডে লেড, ক্যাথোডে লেড অক্সাইড। লিথিয়াম ব্যাটারি বললে অ্যানোডে লিথিয়াম, ক্যাথোডে এই যে SVO ব্যাটারি। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা রিচার্জেবল, আমাদের ফোনের ব্যাটারি রিচার্জ করা যায়, সেখানে অ্যানোডে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, ক্যাথোডে লিথিয়াম মেটাল অক্সাইড। আচ্ছা, ফুয়েল সেল, ফুয়েল সেলে অ্যানোডে কি ব্যবহার করা হয়, ক্যাথোডে কি ব্যবহার করা হয়? বলবো ভাই অ্যানোডেও গ্রাফাইট, ক্যাথোডেও গ্রাফাইট। এখানে একটা গল্প বলতাম, কিন্তু এখন সময় নেই দেখে বলবো না, তুমি অফলাইন ক্লাসে আসলে গল্পটা বলবো, ঠিক আছে? দুইটাই গ্রাফাইট ব্যবহার করা হয়। আচ্ছা, আর লাগবে কি, তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট রূপে কি ব্যবহার করা হয়? এখানে বলবা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড, 38% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, লিথিয়াম ব্যাটারিতে আমরা কি ব্যবহার করি? লিথিয়াম ব্যাটারিতে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল। কি ব্যবহার করি বলো? অ্যাসিটোনাইট্রাইল, অ্যাসিটোনাইট্রাইল ব্যবহার করি। অথবা লিথিয়াম পারক্লোরেট ব্যবহার করতে পারি, লিথিয়াম পারক্লোরেট ব্যবহার করতে পারি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করি হচ্ছে লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট, লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট 1 মোলার লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট ব্যবহার করি। আর ফুয়েল সেলে ব্যবহার করি পটাশিয়াম হাইড্রোক্সাইড 150 ডিগ্রি সেন্টিগ্রেডে, পটাশিয়াম হাইড্রোক্সাইড 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। সবাই একটা স্ক্রিনশট নাও বা ছবি তুলে রাখো, সবাই একটা স্ক্রিনশট নাও বা ছবি তুলে রাখো। কষ্ট হয়ে গেছে সবাই। আচ্ছা, একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, এটা মুখস্থ করে ফেলো। একসাথে পড়লে কি হয়, একসাথে পড়লে পড়তে মনে রাখতে সুবিধা হয়, বুঝছো? সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, নিয়ে লেখো ডান। ডান ভাই, সবাই স্ক্রিনশট নিয়ে লিখো ডান। অনেক সময় হয়ে গেছে, আর 1 ঘন্টা 15 মিনিট শেষ, পড়াও শেষ আমাদের। লাস্টে একটা 6 কাজ পড়লে আমাদের পড়া শেষ। সবাই স্ক্রিনশট নিয়ে লিখো ডান। হ্যাঁ, এটা একটু কঠিন আর কি। হ্যাঁ, একসাথে পড়লে দেখবে মনে থাকবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে লেখো ডান। আচ্ছা, ঠিক আছে। আরে সুবিধা অসুবিধা যা আছে এগুলো তুমি রিডিং পড়লে পারবা, বুঝছো? আমি মেইন জিনিসটা পড়াই দিছি। লিথিয়াম ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল, চার্জ করা যায় না, মানে একবার দিলাম ওটাই সারা জীবন শেষ। যেমন আমাদের হার্টের পেসমেকার, হার্টে একবার পেসমেকার বসাইলে কি বারবার কি চার্জ দাও? হার্টের মধ্যে কি চার্জ দেওয়া যায় না, বের করে চার্জ দেওয়া যায় না। ওটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। আর লিথিয়াম আয়ন কি, যেটা আমরা চার্জ দিতে পারি, যেমন ফোনের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেগুলোতে চার্জ দেওয়া যায়। এই যে তোমার হচ্ছে যেগুলো সুবিধা অসুবিধা তুমি রিডিং পড়লে পারবা। এই যে লাস্টে একটু ছক পড়লে আমাদের পড়া শেষ। এইটুক পড়ে ফেলি, চলো আমাদের পড়া শেষ। ঠিক আছে, এটা একটু মজা করে আমরা পড়তে পারি। প্রথমে বলবো পটাশিয়াম আয়ন কোথায় কোথায় পাওয়া যায়। দেখো লেখা আছে রক্তের সিরাম, মাটি আর মদ। এখানে লিখে রাখো মাম সিরাপ, মাম সিরাপ। মাম সিরাপে আমরা কি পাই? পটাশিয়াম পাই। মাম সিরাপে কি পাই? পটাশিয়াম পাই। ঠিক আছে, পটাশিয়াম, দেখো সিয়ামের নাম আছে পটাশিয়ামের মধ্যে। ঠিক আছে, তোমাদের একবার মাম সিরাপ খায়, যে মামের বোতল আছে না, এই যে মাম পানির বোতল, এর মধ্যে সিরাপ ভরে সিয়াম ভাই খায়, বুঝছো? এই জন্য পটাশিয়াম হচ্ছে মাম সিরাপ। তো মাম সিরাপ মানে কি? মাটি, মদ, সিরাম। মানে সিয়াম ভাই কি খায়? মাটি, মদ খায়? না খায় না, আমরা মনে রাখার জন্য বলতেছি। ঠিক আছে, সিরাপ খায়। তাহলে মাটি, মদ আর সিরাম, এই যে সিরাম, মাটি আর মদ। তাহলে পটাশিয়াম কি দিয়ে মনে রাখবো? মাম সিরাপ, বুঝছো? আমাদের একটা স্যার ছিল, স্যারের নাম হচ্ছে নাজমা স্যার। কি নাম? নাজমা স্যার। সে কোনো সময় ব্রাশ করে আসতো না ক্লাসে। হ্যাঁ, তো সে যখন কথা বলতো তার মুখ দিয়ে গন্ধ বেরোতো। এই জন্য স্টুডেন্টরা বলতো যে নাজমা স্যার ব্রাশ কর। কি বলতো? নাজমা স্যার ব্রাশ কর, নাজমা স্যার ব্রাশ কর। নাজমার নাতে হচ্ছে নাইট্রেট। নাতে কি দেখো তো, এই যে নাইট্রেট। জতে জল, মাতে মাটি, দেখো জল মাটি, জল মাটি। আর স্যার মানে হচ্ছে সার। তাহলে নাজমা স্যার মানে কি? নাইট্রেট, জল, মাটি, সার। আর ব্রাশ কর মানে ব্রোমিন,
এই যে বরের অর্থ হচ্ছে ব্রোমিন, সতেজ শস্য, আর কর মানে হচ্ছে কোষ, উদ্ভিদ কোষ। ঠিক আছে, তাহলে নাজমা স্যার ব্রাশ কর। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, ব্রোমিন কোথায় কোথায় পাওয়া যায়, ব্রোমিন কোথায় কোথায় পাওয়া যায়, একটু কমেন্ট করো। আচ্ছা, এবার কি হয়েছে শোনো, একটা গল্প বলি তোমাদের। সোহান ভাই আছে না, সোহান ভাইয়ের তো চিনো। তো আমি আগের দিন কোচিংয়ে আসবো, কোচিংয়ে উঠতেছি। এখন কোচিংয়ে নিচে লাস্ট ফার্মা আছে না, লাস্ট ফার্মার মধ্যে আমি দেখতেছি সোহান দূর থেকে দেখতেছি ওর দোকানদারের কাছে, মানে ওই যে থাকে আর কি, ওনার কাছে যে কিছু একটা চাবে, কিন্তু লজ্জা পাচ্ছে বলতে যে কি লাগবে, দোকানদারের কাছে কি লাগবে আপনার, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, বলতে পারতেছে না। ঠিক আছে, তো আমি ওর এই অবস্থা দেখে আমি ওর কাছে গেলাম যে সোহান তুমি ফার্মেসিতে দাঁড়ায় কি চাইতে যাচ্ছ, লজ্জা পাচ্ছ, বলতে পারতেছো না? বলে না 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 ভাই, আমি কিছু না, আমি তো এখানে দুধ খাইতে আসছি, আমি একটা দুধের প্যাকেট চাচ্ছিলাম। কি চাচ্ছে, দুধ চাচ্ছে। ঠিক আছে, তো সোহান কি বলছে, আমি ফার্মেসিতে কি চাইতে গেছিল আমি জানি না, আসলে ও জানে, কিন্তু আমি যখন ওর কাছে জিজ্ঞাসা করছি ও বলছে আমি ফার্মেসিতে দুধের মানে একটা প্যাকেট চাচ্ছিলাম, বা আমি ফার্মেসিতে দুধ খাই। ঠিক আছে, তো আমি মানে হচ্ছে আই মানে আয়োডিন, ফার্মেসি মানে ফার্মাসিউটিক্যাল, আর ও কি চাইছিল, দুধের প্যাকেট চাইছিল, জন্য দুধ। তাহলে আয়োডিন কোথায় পাওয়া যায়, দুধ আর ফার্মাসিউটিক্যালে পাওয়া যায়। আয়োডিন কোথায় পাওয়া যায়, দুধ আর ফার্মাসিউটিক্যালে। কি বলছে ভাই, পটাশিয়াম কি বলছে, মাম সিরাপ, মাম মানে কি মাটি, মদ, সিরাম পটাশিয়াম। নাজমা স্যার নাইট্রেট জল, মাটি আর সারে পাওয়া যায়। ব্রোমিন কোথায় পাওয়া যায়, শস্য আর কোষে পাওয়া যায়। আমি ফার্মাসিতে দুধ খাই মানে কি, আয়োডিন কোথায় পাওয়া যায়, ফার্মাসিউটিক্যাল আর দুধে পাওয়া যায়। ঠিক আছে, বুঝছো সবাই? ঠিক আছে, সোহানের কাছে তোমরা পরে জিজ্ঞাসা করতে পারো যে ও কি যাচ্ছিল, কিন্তু আমি আসলে জানি না। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, এবার দেখো ফ্লোরাইডটা পড়তে হবে। ফ্লোরাইড হচ্ছে কমন সেন্স, এফ মানে কি, এফ মানে হচ্ছে ফ্লুইড না, সব ফ্লুইডে থাকবে। পানীয় জল একটা কি ফ্লুইড, প্রস্রাব কি ফ্লুইড না, হ্যাঁ প্রস্রাব, ছেলেরা প্রস্রাব কোথায় করে, মাটিতে করে না, কোথায় প্রস্রাব করে, মাটিতে করে। আর শীতকালে দেখবা, মেয়েরা না ছেলেরা বুঝবা, তো প্রস্রাব করলে ধোঁয়া বের হয় না, ধোঁয়া বের হয় মানে কি, গ্যাস বের হয়। কি বের হয়, গ্যাস বের হয়। তার মানে ফ্লোরাইড আয়ন কোথায় থাকে, জল ফ্লুইড এখানে থাকবে, প্রস্রাব ফ্লুইড থাকে। প্রস্রাব কোথায় করে, মাটিতে করে। প্রস্রাব করলে কি বের হয়, গ্যাস বের হয়, শেষ। ঠিক আছে, বাইকার্বনেট দেখো রক্তে পাওয়া যায়, আমরা জানি না রক্তে বাইকার্বনেট বাফার আছে, রক্তে বাইকার্বনেট বাফার থাকে, এই জন্য রক্তে বলবা বাইকার্বনেট পাওয়া যায়। আর ল্যাবরেটরি দ্রবণে পাওয়া যায় হচ্ছে প্রোটন, এটা পরীক্ষায় আসবে। ল্যাবরেটরিতে কোনটা, প্রোটন, কারণ ল্যাবে আমরা পিএইচ বের করি না, ল্যাবে আমরা কি বের করি, পিএইচ বের করি। তো পিএইচ মানে কি, প্রোটন আয়নের কনসেন্ট্রেশনই তো পিএইচ। তাহলে এই যে প্রোটন কোথায় ব্যবহার করা হয়, ল্যাবরেটরি দ্রবণে প্রোটন ব্যবহার করা হয়, ল্যাবরেটরি দ্রবণে প্রোটন ব্যবহার করা হয়, ল্যাবরেটরি দ্রবণে প্রোটন ব্যবহার করা হয়। তাহলে প্রোটন কোথায় ব্যবহার করে, কমেন্ট করো সবাই, প্রোটন কোথায় ব্যবহার করে কমেন্ট করো। তাহলে আমি লাস্টে 3-4টা কোশ্চেন করে ছুটি দিয়ে দিই, হ্যাঁ 4-5টা কোশ্চেন করে অ্যান্সার দাও। ভুলভাল গল্প না, এটা আসলে সত্যি গল্প। তোমরা সোহানের কাছে জিজ্ঞাসা করবা, যার বিশ্বাস হচ্ছে না সে সোহানের কাছে জিজ্ঞাসা করবা যে সত্যি কিনা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা একটু কমেন্ট করো, বলো তো আপেক্ষিক পরিবাহিতার একক আমরা কি পড়ছিলাম। 1 নাম্বার কোশ্চেন, আপেক্ষিক পরিবাহিতার একক আমরা কি পড়ছি। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার বলবো হচ্ছে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারির ভোল্টেজ কত, লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারির ভোল্টেজ কত, 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন বলবা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা কোন তড়িৎ বিশ্লেষ্য ইউজ করছিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ইউজ করা হয়েছে, একটু কমেন্ট করো। লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোন তড়িৎ বিশ্লেষ্য। 4 নাম্বার কোশ্চেন, আমরা ল্যাবরেটরির দ্রবণে কোন আয়নটা ব্যবহার করি, ল্যাবরেটরি দ্রবণে কোন আয়ন ব্যবহার করছি, ল্যাবরেটরি দ্রবণে কোন আয়ন ব্যবহার করছে, 4 নাম্বার কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন বলবো হচ্ছে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত, কমেন্ট করো সবাই, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত। আমি সবার কমেন্ট একটু পড়বো। অর্পিতা বাছরা, আচ্ছা কাপ্পা না, আমি একক চাইছি, একক, কাপ্পা দিয়ে তো আমরা প্রকাশ করি, একক কি হবে, একক অর্পিতা রয়, প্রোটন, ল্যাবরেটরিতে প্রোটন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একক চাইছে অর্পিতা বাছার 3.7 ভোল্ট। সরস্বতী 3.7 ভোল্ট কমেন্ট করছে। মাহবুবুর রহমান 3.7। নাজনীন শান্তা H+, আগেরটা কমেন্ট করতেছে আর কি। বাবলুদা কমেন্ট করছে কে, ঠিক আছে। প্রোটন ল্যাবরেটরি বৃষ্টি মণ্ডল, থ্যাংক ইউ। হ্যাঁ শেষ, আমি জাস্ট কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে শেষ করে দিচ্ছে। জুই মল্লিক 3.7, অর্পিতা বাছার লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট, ভেরি গুড, থ্যাংক ইউ। সরস্বতী কমেন্ট করছে পানি 80, অর্পিতা বাছার H+, ঠিক আছে। ওকে, স্নেহা গোলদার কমেন্ট করছে 3.7 ভোল্ট।
নূরে জানা তোরা সবগুলো কমেন্ট করছে, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা 80, সিমেন্স না নূরে জানা একে হচ্ছে সিমেন্স পার মিটার পড়ছিলাম মনে করে, দেখো সিমেন্স পার মিটার। আচ্ছা তাহলে ওই এককের জায়গাটা একটু ভুলে গেছি, এককের জায়গাটা আরেকবার একটু পড়ে নিতে হবে। জুই হচ্ছে 80, সরস্বতী লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট, ঋতু হচ্ছে লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট, অর্পিতা বাসার হচ্ছে 80। ঠিক আছে, ধন্যবাদ। অনেক সময় নিয়ে নিলাম, অনেক সময় পড়ছে, আসলে চ্যাপ্টারটা বড়, আমি হয়তো সব পড়াইতে পারিনি, তাও চেষ্টা করছি ম্যাক্সিমাম পড়ানোর। ইনশাল্লাহ সামনে যখন অ্যাডমিশনের সময় আসবা তোমাদের সাথে দেখা হবে। আজকে লাস্ট ফ্রি ক্লাস ছিল, তোমাদের আগামী 17 তারিখে পরীক্ষা আছে, সবার জন্য শুভকামনা। এরপরে আমরা আরো ইনশাল্লাহ ফ্রি ক্লাস দিব, অনলাইন হোক অফলাইনে হোক। আর নেক্সট মাস থেকে আমরা পুরোদমে অ্যাডমিশন জার্নি শুরু করতেছি। তোমার অ্যাডমিশনে তোমার স্বপ্ন পূরণ করার জন্য, শুধু তোমার না, তোমার বাবা মা, তোমার পরিবার, মানে তোমার সবার, মানে আত্মীয় স্বজন সবার স্বপ্ন পূরণের জন্য ডিএমসি স্কলার সবসময় তোমার পাশে আছে। তোমার পাশে থেকে তোমার যে কোনো সহযোগিতা, যে কোনো হেল্প আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব। তোমরা আসো, ইনশাল্লাহ দেখা হবে। এবং আমি একটা কথা বলতে পারি, ডিএমসি স্কলারের মতো আন্তরিক টিচার প্যানেল তুমি বাংলাদেশের আর কোথাও পাবা না। তোমার যে কোনো সমস্যা পার্সোনালি শুনে ব্যক্তিগতভাবে সমাধান করে দিবে। তোমার মানে যেভাবে হোক, সিয়াম ভাই থেকে শুরু করে প্রত্যেকটা টিচার খুবই আন্তরিক, পড়াশোনা রিলেটেড। তুমি বাইরে থেকে আসতেছো, থাকা খাওয়া, অসুস্থতা, বিভিন্ন সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যায় ডিএমসি স্কলার তোমার পাশে আছে। যে কোনো সমস্যায় তুমি আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।